আসসালামু আলাইকুম। এসএসসি 27 কি অবস্থা ভাইয়া? পুরো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো এবং ভাইয়াও খুবই ভালো আছি। সো তোমরা জানো, তোমাদের জন্য আমি তোমাদের যে ফিজিক্সের চ্যাপ্টার 3 অর্থাৎ বলের 4টা লেকচার শেষ করেছি। আজকে আমাদের 5 নাম্বার লেকচার স্টার্ট হবে এবং 5 নাম্বার লেকচারে আমরা আজকে মূলত কি নিয়ে আলোচনা করব বলো তো? 5 নাম্বার লেকচারে আজকে আমরা মূলত আলোচনা করব ওয়ান শট এমসিকিউ, অর্থাৎ তোমাদের এই বলের চ্যাপ্টারে যত টাইপের এমসিকিউ হইতে পারে এই এমসিকিউ গুলো নিয়ে হচ্ছে কি আমরা আজকে একদম ডেডিকেটেডলি আলোচনা করব। ঠিক আছে, মানে আজকে আমাদের ক্লাসের মূল টপিকই থাকবে এমসিকিউ। ওকে, সো এই ক্লাসে যে এমসিকিউ গুলো ভাই আজকে দেখাবো, এই এমসিকিউ গুলো যদি ভালো মতো বুঝতে পারো তাহলে তোমাদের এমসিকিউর যেই স্কিল বা এমসিকিউর যেই কি বলো তুমি, মানে এই এই চ্যাপ্টার থেকে আসা এমসিকিউ যত ধরনের সমস্যা সবকিছু তুমি সলভ করে ফেলতে পারবা। কারণ বেশি একটা এমসিকিউ দেখাবো না, 50টা না 51টার মতো এমসিকিউ দেখাবো এবং এই এমসিকিউ গুলোর যে কনসেপ্ট, এই কনসেপ্ট দিয়ে বাকি 100-150 এমসিকিউ তুমি করতে পারবা। ঠিক আছে, সো এইভাবেই আমি সাজাইছি আর কি। তো আমরা কথাবার্তা না আগায় আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা স্টার্ট করি। হ্যাঁ, আমরা ক্লাসটা হচ্ছে স্টার্ট করি। আচ্ছা, ঠিক আছে। তো আসো ফার্স্ট এমসিকিউ চলো একটু কিছু সিলেক্ট করে নেই। ফার্স্ট এমসিকিউ, 150 কেজি ভরের একটি গাড়ি, 150 কেজি ভরের একটি গাড়ি 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল হলে ভরবেগ কত হবে? একদম বাচ্চাদের কোশ্চেন, ঠিক আছে, একদম বাচ্চাদের কোশ্চেন। ভরবেগ কত হবে বলো তো? ভরবেগ কত হতে পারে? ভরবেগ কত হতে পারে? আমরা তো জানি ভাইয়া যে ভরবেগ পি ইজ ইকুয়াল টু ভাইয়া এম ভি। তাহলে পি ইজ ইকুয়াল টু এম, এম দেওয়া আছে, যে আমাদের এম দেওয়া আছে, ভি দেওয়া আছে। এম হচ্ছে ভাইয়া 1500, ভি কত? ভি হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। 72 কিলোমিটার/আওয়ারকে আমাদের কিসে নিতে হবে? মিটার পার সেকেন্ড নিতে হবে। মিটার পার সেকেন্ডে নিলাম, নিয়ে এখন আমি যদি একটু হিসাব করি যে 1500 ইন্টু 72,000 ডিভাইডেড বাই 3600, এখান থেকে আমি পাবো হচ্ছে 3 × 10⁴। এখান থেকে আমি পাবো হচ্ছে 3 × 10⁴ কেজি মিটার পার সেকেন্ড অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। ঢালু তলের সাথে একটি বস্তুকে কত কোণে ছেড়ে দিলে গতি ঘর্ষণ সহকের মান বৃদ্ধি পায়? গতি ঘর্ষণ সহককে আমরা কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? গতি ঘর্ষণ সহককে আমরা এফ কে দিয়ে প্রকাশ করি এবং আমরা সবাই জানি গতি ঘর্ষণ বলকে এফ কে দিয়ে প্রকাশ করি। গতি ঘর্ষণ সহককে প্রকাশ করি হচ্ছে ভাইয়া মিউ কে দিয়ে, তাই না? এখন দেখো মিউ কে ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভাইয়া ট্যান থেটা। মিউ কে ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ট্যান থেটা। ঠিক আছে, মানে আমাদের যে গতি ঘর্ষণ সহগ বা গতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ট্যান থেটা। কিভাবে ট্যান থেটা আসে সেটা তুমি যদি আমাদের লেকচার নাম্বার 4টা ঠিক মতো করো তাহলে দেখতে পারবে। আমি এখানে একদম ডিটেলসে বুঝাইছি। তা ট্যান থেটা, এখন দেখো ট্যানের সাথে থিটার সম্পর্ক কি? মানে ট্যান থেটা, তার মানে এখানে থেটা যত বাড়ে ট্যান থেটার ভ্যালু তত বাড়ে। এটা তো আমরা সবাই জানি, থেটা যত বাড়বে ট্যান থেটার ভ্যালু তত বাড়ে। তার মানে যদি এরকমই হয় যে মিউকে, তাহলে প্রপোর্শনালটা আমি বলতে পারি হচ্ছে গিয়ে থেটা। তার মানে থেটা যত বাড়বে আমাদের গতি ঘর্ষণ সহগের মান তত বাড়বে। তার মানে এখানে তুমি খেয়াল করো আমাদের এখানে 4টা কোণ দেওয়া আছে, 30, 40, 50, 60। তার মানে আমি যদি বলি যে কোন অ্যাঙ্গেলের জন্য আমাদের ট্যানের মান সবচেয়ে বেশি হয়, তার মানে অবশ্যই ট্যান 60-র ক্ষেত্রে আমাদের ট্যানের মান সবচেয়ে বেশি, ট্যান 60-র ভ্যালু সবচেয়ে বেশি। ট্যান 60-র ভ্যালু যদি সবচেয়ে বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি মিউকের ভ্যালু সবচেয়ে বেশি হবে। তার মানে কি? তার মানে আমাদের 60 ডিগ্রিটা অ্যান্সার না? 60 ডিগ্রির জন্য ট্যান 60-র ভ্যালু আসতেছে কত? ট্যান 60-র ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের √3। তো তুমি এখন ট্যানের জায়গায় 30, 40, 50 যাই বসো না কেন, সেটা কিন্তু √3 থেকে ছোট হবে। তার মানে √3 হচ্ছে আমার সবচেয়ে বড়, যেহেতু তাহলে 60 ডিগ্রির জন্য আমাদের গতি ঘর্ষণ সহগের মান বেশি হবে। এর মানে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। রকেটের গতি কিসের উদাহরণ? আমরা যখন আমরা যখন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র পড়ছিলাম তখন আমরা কিন্তু রকেটের একটা উদাহরণ দিছিলাম, মনে আছে কিনা তোমরা জানো না। রকেটের বিষয়টা কি? রকেট যখন একটা মনে করো রকেট, এটা মনে করো যদি আমাদের একটা রকেট হয়, রকেটটা যখন যাত্রা শুরু করে তখন রকেটের এই যে এরকম আগুন বের হয় না, আগুনগুলো মূলত কি? আগুনগুলো হচ্ছে গিয়ে মূলত আমাদের জ্বালানি।
তাহলে জ্বালানি নির্গমন শুরু হয় এক কথায়। রকেটের এই যে যেখান থেকে লঞ্চ হয় সেখানে কিন্তু জ্বালানি নির্গমন শুরু হয়। দ্যাট মিনস জ্বালানি নির্গমন মানে হচ্ছে আমাদের নিচ থেকে রকেট একটা ধাক্কা বল অনুভব করে বা থ্রাস্ট ফোর্স, ধাক্কা বল অনুভব করে। এই ধাক্কা বলের জন্য দেখা গেছে রকেটটা কিন্তু আমাদের উপরের দিকে যাওয়া শুরু করে। ঠিক আছে, ধাক্কা বলের কারণে আমাদের রকেটটা উপরের দিকে এ ত্বরণে ওঠা শুরু করে ধাক্কা বলের কারণে। বুঝতে পারছো? তার মানে এইখানে ক্রিয়া হচ্ছে কোন দিকে? নিচের দিকে আমাদের ক্রিয়া হয়, অ্যাকশন ফোর্স নিচের দিকে কাজ করতেছে, বা ক্রিয়া বল নিচের দিকে কাজ করে, ক্রিয়া বল নিচের দিকে কাজ করে, আর উপরের দিকে আমি প্রতিক্রিয়া পাচ্ছি। রকেটের এই জ্বালানি যখন নির্গমন হওয়া শুরু হয় তখন কিন্তু রকেট আলটিমেটলি নিচের দিকে কি হয়, ক্রিয়া হয় বা অ্যাকশন করে নিচের দিকে, আর এটার প্রতিক্রিয়া বা রিয়াকশনটা হয় কিন্তু উপরের দিকে। এই জন্য আমাদের রকেটটা এই জ্বালানি যখন বের হওয়া শুরু হয় তখন রকেট আলটিমেটলি উপরের দিকে ওঠা শুরু করে। দ্যাট মিনস আমাদের প্রতিক্রিয়া বল উপরের দিকে হয়। তাহলে এই যে রকেটের সিস্টেমটাতে কিন্তু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া আর কোনো বল বা বাহ্যিক বল লাগে না এই রকেটটাকে রান করানোর জন্য, শুধুমাত্র ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলই এনাফ। তার মানে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রে আমরা কি জানতাম? ভরবেগের সংরক্ষণশীলতা আমরা জানতাম যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ছাড়া কোনো বাহ্যিক বল যদি কোনো সিস্টেমের উপর প্রয়োগ করা না হয় তাহলে ওই সিস্টেমের আদি ভরবেগ আর শেষ ভরবেগ সমান হয়। রকেটের ক্ষেত্রে এই যে রকেটের গতিতে আমরা কিন্তু সেই জিনিসটাই দেখতে পাই। রকেটের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা দেখতে পাই বিধায় রকেটের গতি হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার একটা সূত্র মেনে চলে আর কি। সংরক্ষণ সূত্রটা মেনে চলে রকেটের গতি। বুঝতে পারছি? আসো, টায়ারটির উপর কি ধরনের বল কাজ করতেছে? টায়ারের উপর কি ধরনের বল কাজ করতেছে? এটা আমাদের একটা টায়ার, এই টায়ারটা আমাদের কোন একটা অবলম্বনের সাথে রশির একটা পয়েন্টে আটকে আছে, রশির একটা পয়েন্টে আটকে আছে। ঠিক আছে, তার মানে টায়ারটার তো অবশ্যই একটা ভর আছে ভাই, টায়ারটার অবশ্যই একটা ভর আছে। টায়ারের ভরকে আমি বলতে পারি হচ্ছে ভাইয়া এম। টায়ারের ভর যদি এম হয় তাহলে টায়ারের নিচের দিকে অবশ্যই তার ওজন কাজ করতেছে ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি, ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এবং একই সাথে সাথে এই যে রশির উপরের দিকে একটা টান বল কাজ করে না ভাইয়া? রশির উপরের দিকে একটা টান বল কাজ করে। তো এই টান বল আমাদের ডব্লিউর সমান হয়। এই টান বল আমাদের ডব্লিউর সমান হয়, তাই না? এই টান বল আমাদের ডব্লিউর সমান হয় বিধে আমাদের এই টায়ারটা বা এই বস্তুটা এখানে কি বলে, স্টেবল অবস্থা থাকে। এই বস্তুটা এখানে স্টেবল থাকে। হ্যাঁ, আমার এই বস্তুটা এখানে স্টেবল থাকে। বুঝতে পারছো? আমাদের এই বস্তুটা এখানে কি থাকে, স্টেবল থাকে। আচ্ছা, যদি স্টেবল থাকে তাহলে টি ইজ ইকুয়াল টু ডব্লিউ বললাম, তাহলে এটা আমাদের কি বল বলো? এটা আমাদের কি বল? এটা আমাদের একটা সাম্য বল না ভাইয়া? এটা আমাদের একটা ব্যালেন্সড ফোর্স বা সাম্য বল না? এটা আমাদের সাম্য বল না? তাহলে টায়ারটির উপর আমার এখানে সাম্য বল ক্রিয়া করতেছে। সাম্য বলের একদম ডিটেলস কিন্তু আমি লেকচার 1-এ তোমাদেরকে পড়াইছি। ঠিক আছে, তোমরা ক্লাস থেকে দেখে নিও। যদি রশিটা কাটা হয় তবে টায়ারটা কি কি লাভ করবে? যদি রশিটা কাটা হয়, মনে করো এখন যদি আমি রশিটা কেটে দেই, রশিটা মনে করো যদি আমি এখন কেটে দেই, তখন কি হবে বলো? তখন আমাদের এই টায়ারটা নিচের দিকে ত্বরণ লাভ করবে, নিচের দিকে পড়া শুরু করবে। তাহলে নিচের দিকে এখানে কি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হবে? মানে আমি রশি কাটলাম, সে নিচের দিকে পড়া শুরু করবে, এখানে কিন্তু কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় নাই। বাট যখন নিচের দিকে পড়া শুরু করতেছে ভি বেগে যখন সে নিচের দিকে পড়া শুরু করে তখন তার একটা ইকে থাকে। ইকে মানে হচ্ছে গিয়ে গতিশক্তি থাকে। গতিশক্তি হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার থাকে। ঠিক আছে, ত্বরণ থাকে। ঠিক আছে, এ ত্বরণে সে নিচে শুরু করে। তার মানে আমাদের এখানে অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে গতি, শক্তি আর ত্বরণ। দ্যাট মিনস আমাদের 2 আর 3 অ্যান্সার। আমাদের 2 আর 3 অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, সবল নিউক্লিয় বলের পাল্লা কত? এটা তো মুখস্থ। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10 ইনভার্স 15 মিটার। সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10 ইনভার্স 15 মিটার। ক্রিয়া প্রতিক্রিয়া বল, ক্রিয়া প্রতিক্রিয়া বল। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া বল পরস্পর অসমান। ক্রিয়া প্রতিক্রিয়া বল মানে কি? নিউটনের থার্ড ল। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি জানি? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি যে F1 F2 সমান হয়, সামনে একটা মাইনাস হয়। F1 মানে কি? F1 হচ্ছে ক্রিয়া বল, F2 হচ্ছে প্রতিক্রিয়া বল। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। তাহলে পরস্পর অসমান দিলে এটা কিন্তু হচ্ছে না। একই সময় ধরে ক্রিয়া করে, এটা অ্যান্সার হবে। আমরা বাকি দুটো দেখি। একই বস্তুর উপর প্রযুক্ত হয়। ক্রিয়া প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হবে না। ক্রিয়া প্রতিক্রিয়া বল কখনো একই বস্তুর উপর প্রযুক্ত হবে না। বলো তো কেন? মনে করো এটা যদি আমাদের একটা দেওয়াল হয়, আমি তোমাদেরকে ক্লাসে এটা থেকে বুঝাইছিলাম, এটা যদি একটা দেওয়াল হয়, এটা যদি একটা বল হয়, ঠিক আছে, এটা যদি একটা বল হয়, এই বলটাকে মনে করো আমি নিক্ষেপ করলাম ভি বেগে নিক্ষেপ করলাম। এই বলটা পরবর্তীতে
এই বলটা পরবর্তীতে এই যে দেওয়ালে গিয়ে ধাক্কা খাবে, দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, ধাক্কা খায়, দ্যাট মিনস দেওয়ালে এই বলটা ক্রিয়া করে, এই বলটা দেওয়ালের মধ্যে ক্রিয়া করে, এই বলটা কি করে, দেওয়ালে দেওয়ালে ক্রিয়া করে, দেওয়ালে ক্রিয়া করে। তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী দেওয়ালও তো ওকে একটা বল ব্যাক করবে, সেটাকে প্রতিক্রিয়া বল বলবো। তার মানে বল ক্রিয়া করতেছে দেওয়ালের উপর, আর দেওয়াল প্রতিক্রিয়া বল দিচ্ছে বলের উপর। তার মানে কি একই বস্তুর উপর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে না, দুইটা ডিফারেন্ট বস্তুর উপর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে। তাহলে একই বস্তুর উপর প্রযুক্ত হয় ক্রিয়া প্রতিক্রিয়া না, দুইটা বস্তুর উপর হয়। একই অভিমুখী হয় না, দেখো একই অভিমুখী হয় না, কারণ একটা মাইনাস কিন্তু অলরেডি আছে, মাইনাস মানে বিপরীতমুখী। তাহলে আমাদের অ্যান্সার কত ভাই? অ্যান্সার হচ্ছে আমাদের বোঝাই যাচ্ছে, অ্যান্সার হচ্ছে একই সময় ধরে ক্রিয়া করে, একই সময় ধরে ক্রিয়া করে। দ্যাট মিনস ক্রিয়া প্রতিক্রিয়া, এই বলটা এই বস্তুর উপর যে সময় ধরে ক্রিয়া করবে, দেওয়ালটাও ঠিক এই বলটার উপর ওই সময় ধরেই প্রতিক্রিয়া দিবে। আশা করি বুঝতে পারছো। খেলার মাঠে একটি বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল, এর উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল কিরকম? গড়িয়ে গড়িয়ে যাওয়া মানে হচ্ছে আবর্ত ঘর্ষণ, গড়ায় গড়ায় কোনো একটা কিছু গেছে মানে সেটা কি আবর্ত ঘর্ষণ। ঘর্ষণ তিন প্রকার আমরা জানি, ঘর্ষণ তিন প্রকার, ঘর্ষণ কয় প্রকার? ঘর্ষণ চার প্রকার। স্থিতি, গতি, আবর্ত, প্রবাহী। স্থিতি, ঘর্ষণ চার প্রকার, স্থিতি, গতি বা গতীয়, আবর্ত, আর কি প্রবাহী। আবর্ত মানে কি? কোনো একটা কিছু গড়ায় গড়ায় যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ। ওকে। বলের ক্ষেত্রে মহাকর্ষ বল তড়িৎ চৌম্বক বলের তুলনায় অনেক দুর্বল। অবশ্যই আমি তোমাদেরকে এটা ক্লাসে ডিটেলস বুঝাইছি যে মহাকর্ষ বল কেন তড়িৎ চৌম্বক বল থেকে অনেক বেশি দুর্বল, এটা কিন্তু তোমাদেরকে আমি ক্লাসে বুঝাইছি। তার মানে আমাদের এক নাম্বারটা কিন্তু হচ্ছে মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল, এটাও হচ্ছে। হ্যাঁ, মহাকর্ষ বল দুর্বল নিউক্লিয় বল অপেক্ষা দুর্বল, হ্যাঁ অবশ্যই। তড়িৎ চৌম্বক বল সবল নিউক্লিয় বল অপেক্ষা শক্তিশালী, এটা আবার হচ্ছে না। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1-2। অ্যান্সার হচ্ছে ভাইয়া কত? অ্যান্সার হচ্ছে 1-2। মানে সবল নিউক্লিয় বল অবশ্যই তড়িৎ চৌম্বক বল থেকে শক্তিশালী, ঠিক আছে? ওকে, এরপরে আসো, এবার একটা ম্যাথ আছে। 2 কেজি ভরের একটা বস্তু কিউ এর উপর প্রযুক্ত বল বনাম সময়ের লেখচিত্র। 2 কেজি ভরের একটি বস্তু কিউ কই? আচ্ছা, এটা কিউর একটা লেখচিত্র, ঠিক আছে। উদ্দীপকের লেখচিত্রের ঢালের একক কোনটা? ঢালের একক কোনটা? ঢাল কেমনে বের করে ভাই? ঢাল কিভাবে বের করে? হ্যাঁ, ঢাল কিভাবে বের করে? ঢাল হচ্ছে ওয়াই অক্ষের স্থানাঙ্ক ডিভাইডেড বাই এক্স অক্ষের স্থানাঙ্ক। মানে ঢাল যখন আমরা বের করবো, এই যে ঢাল তো আমাদের এম, ঢাল হচ্ছে ওয়াই বাই এক্স, ঠিক আছে? ঢাল হচ্ছে ওয়াই বাই এক্স। হ্যাঁ, তাহলে আমরা যদি এখন ঢাল বের করতে চাই, আবার এই যে ঢালটা আছে না, এই ঢালটাকে আমরা অনেক ক্ষেত্রে আবার ট্যান থিটাও বলতে পারি, এই ঢালকে আমরা আবার ট্যান থিটাও বলতে পারি, ঠিক আছে? ঢালকে আমরা ট্যান থিটাও বলতে পারি। তাহলে দেখো, ওয়াই অক্ষে আমাদের এখানে ওয়াই অক্ষে কি আছে? এফ আছে। ওয়াই অক্ষে আছে এফ, এক্স অক্ষে আছে আমাদের টি, এক্স অক্ষে আছে আমাদের টি। তাহলে একক চাইছে, একক কিভাবে বের করবা? এফ এর একক কি? এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ ডিভাইডেড বাই টি। এম মানে কি? এম মানে হচ্ছে ভর, ভরের একক হচ্ছে কেজি, এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, টি হচ্ছে আরেকটা এস। তাহলে এখান থেকে আসতেছে আমাদের কি? কেজি মিটার এস ইনভার্স 1, কেজি মিটার এফ ইনভার্স 1, কেজি মিটার এস এম ইনভার্স 1, কেজি মিটার পার সেকেন্ড আর কি, কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে? পি ইজ ইকুয়াল টু এম ভি, এটা একটা ভরবেগ, এটা হচ্ছে ভরবেগ আসলো। এটা কিন্তু আমাদের কি? এটা আসছে আমাদের হচ্ছে কি ভরবেগ বা পি এর একক আসছে, ঠিক আছে? তার মানে বল বনাম সময়ের যে লেখচিত্র সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের ভরবেগ আসে, ঠিক আছে? বাট ঢালটা হচ্ছে কি? ঢালটা হচ্ছে ভরবেগের ঢাল আসে, ঢালটা হচ্ছে আমাদের আসে ভর বেগের একক। কারণ ভরবেগ মানে আমরা জানি পি ইজ ইকুয়াল টু এম ভি, তো আমরা কিন্তু ভরবেগের এককও জানি কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এই যে কেজি মিটার পার সেকেন্ড, বুঝছি? ওকে, তারপরে আসো এখানে আর কি কি জিনিস বলছে, যে এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে,
এ বিন্দুতে ওই কিউ যে বস্তুটা আছে এ বিন্দুতে কি সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে কিনা, সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে কিনা, ঠিক আছে, সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে কিনা। আমরা 1 নাম্বারটা পরে, আমরা হচ্ছে 2 নাম্বারে আগে আসি। ও এ এবং এ বি অংশের ভরবেগের পরিবর্তন সমান। ও এ হচ্ছে আমাদের এই জায়গাটা, ও এ এবং এ বি, ও এ এবং এ বি এর যে ভরবেগের পরিবর্তন সমান। তাহলে আমরা যদি আলাদা আলাদা করে ভরবেগের পরিবর্তন বের করতে চাই, মনে আমি যদি লিখি যে ও এ অংশে ভরবেগের পরিবর্তন কত আসে, পি ইজ ইকুয়াল টু এম ডেল ভি, তাই না, বা পি ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ। এটা একটা কি এভাবে বের করা যায়। আবার আমরা একটা জিনিস জানি, এবার দেখো ঘাত বল ভরবেগের পরিবর্তনের সমান না, ঘাত বল ভরবেগের পরিবর্তনের সমান, ঘাত বল ভরবেগের পরিবর্তনের সমান। তো জে ইজ ইকুয়াল টু যদি এফটি আসে, তাহলে ও এ অঞ্চলের ঘাত বল কিভাবে আসবে বলো তো? ও এ অংশের ঘাত বল মানে আমি যদি লিখি যে ডেল পি ইজ ইকুয়াল টু এফটি যদি হয়, তাহলে এফ আসতেছে ওই অংশে আমাদের 20, টি আসতেছে ভাইয়া কত 15, তাহলে কত আসতেছে 15 দুগুণে 30, 300 নিউটন সেকেন্ড, 300 নিউটন সেকেন্ড আসতেছে আমাদের কি এ বি অংশের ক্ষেত্রে। এটা কোন অংশের ক্ষেত্রে ভাইয়া, এটা কোন অংশের ক্ষেত্রে, এটা কোন অংশের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের এ বি অংশেতে, এটা হচ্ছে আমাদের এ বি অংশের, ঠিক আছে, এ বি অংশের। আমরা এখন দেখবো, সরি এ বি না, এটা হচ্ছে আমাদের ও এ অংশের, ও এ। এখন আমরা দেখবো হচ্ছে এ বি অংশের ক্ষেত্রে কিরকম, তো জে ইজ ইকুয়াল টু যদি এবারও এফটি হয়, ডেল পি হয়, তাহলে দেখো ডেল পি আসতেছে আমাদের কি এফটি, এফ কত, এফ এবারও হচ্ছে আমাদের 20, টি হচ্ছে কত 30 থেকে 15 মাইনাস করতে হবে, 30 থেকে 15 মাইনাস করলে কত হয় 15ই তো আসে নাকি, 15ই তো আসে। তাহলে এই যে 300 নিউটন সেকেন্ড আসতেছে এবার। তার মানে এ বি এবং ও এ দুই ক্ষেত্রে আমাদের যে ভরবেগের পরিবর্তন 300 করে না, 300 করে। তার মানে আমি বলতে পারি হচ্ছে আমাদের 2 নাম্বারটা রাইট, তাহলে আমি বলতে পারি আমাদের 2 নাম্বারটা কিন্তু রাইট, ঠিক আছে, 2 নাম্বারটা কিন্তু রাইট। এবার 2 নাম্বারটা যদি রাইট হয় আমি একটু মুছে দেই। এবার আমরা আসি হচ্ছে 3 নাম্বারে, ও এ এবং এ বি অংশে অসম ত্বরণ ক্রিয়াশীল, ও এ এবং এ বি অংশে অসম ত্বরণ ক্রিয়াশীল। ও এ অংশের যে তোমার কি বলে ত্বরণ, এফ ইজ ইকুয়াল টু এম এ যদি তুমি হিসাব করো, তুমি যদি এম এ হিসাব করো, তাহলে অসম ত্বরণ মানে কি ভাইয়া, অসম ত্বরণ মানে কি, অসম ত্বরণ সময়ের সাথে সাথে যদি ত্বরণ সেম না থাকে, সময়ের সাথে সাথে যদি ত্বরণ সেম না থাকে, তাহলে হচ্ছে আমি তাকে বলি কি, তাহলে আমি তাকে বলি হচ্ছে গিয়ে অসম ত্বরণ, বুঝছো? তাহলে আমাদের এই গ্রাফে আমাদের কিউ এর যে ভর, দেখো কিউ এর ভর কত ছিল, কিউ এর ভর ছিল 2 কেজি, কিউ এর ভর ছিল 2 কেজি, কিউ এর ভর ছিল ভাইয়া 2 কেজি, হ্যাঁ কিউ এর ভর ছিল আমাদের 2 কেজি। তাহলে আমি যদি ত্বরণটা হিসাব করি, তাহলে আমি যদি মনে করো এ পয়েন্টের ত্বরণ হিসাব করি, এ দেখো মানে গ্রাফটা তো এভাবে উঠতেছে, ঠিক আছে। সো এ পয়েন্টে গিয়ে আবার গ্রাফটা হচ্ছে নিচের দিকে নামা শুরু করছে, তাহলে কি এখানে আমাদের ত্বরণ সেম, এখানে কিন্তু আমাদের ত্বরণটা সেম না, তুমি নিজে বুঝতে পারতেছো ত্বরণ সেম মানে কি, ত্বরণ সেম মানে হচ্ছে একটা নির্দিষ্ট হারে আমাদের ত্বরণ বাড়তেছে, একটা নির্দিষ্ট হারে আমাদের ত্বরণটা বাড়তেছে না, আমাদের বেগ বাড়তেছে একটা নির্দিষ্ট হারে, তার মানে আমাদের ত্বরণটা কিন্তু সেম। কারণ ত্বরণকে আমরা বলি, ত্বরণ এ ইজ ইকুয়াল টু হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধি, বেগ বৃদ্ধি না বলে বেগ পরিবর্তন বলতে পারো, যে বেগের পরিবর্তনের যে হার, তার যদি অলওয়েজ সমান হয়, বেগের পরিবর্তনের হার, তখন আমি তাকে বলে হচ্ছে যে আমাদের কি হচ্ছে, আমাদের সমত্বরণ পাচ্ছি। বাট এখানে কিন্তু আমরা দেখতেছি যে যত সময় যাচ্ছে তত কিন্তু আমার যে ত্বরণটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে ত্বরণটা হচ্ছে মানে সমত্বরণে নাই, চেঞ্জ হচ্ছে, অসমত্বরণে আছে। এই হিসাব করলে আমি 3 নাম্বারটাকেও সমান বলবো, মানে 3 নাম্বারটাকেও রাইট বলবো, ঠিক আছে।
3 নাম্বারটাকে আমি রাইট বলবো। তাহলে এবার 1 নাম্বারটাতে আসো যে এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে কিনা, সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে কিনা। হ্যাঁ, সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে কিনা। তাহলে আমাদের গতিশক্তি আমরা জানি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। তো আমি যদি ভি বের করতে চাই, মানে ভি দিয়ে যদি হিসাব করতে চাই, তাহলে তুমি এই গ্রাফটার দিকে তাকাও যে এইদিকে সময় কাজ করতেছে, এই দিক বরাবর বল কাজ করতেছে। তাহলে কোন জায়গাতে আমাদের ভিটা সর্বোচ্চ, বেগটা সর্বোচ্চ কোথায়, আমাদের বেগটা কোথায় সর্বোচ্চ? দেখো আমাদের বেগটা কিন্তু সর্বোচ্চ হচ্ছে বি পয়েন্টে, এ পয়েন্টে কিন্তু আমাদের বেগ সর্বোচ্চ না, এ পয়েন্টে কিন্তু আমাদের বেগ সর্বোচ্চ না, বেগ সর্বোচ্চ হচ্ছে গিয়ে বি পয়েন্টে। যদি বি পয়েন্টে বেগ সর্বোচ্চ হয় তাহলে কিন্তু আমাদের সর্বোচ্চ যে গতিশক্তি অর্জন করবে সেটা কিন্তু বি পয়েন্টেই হবে। কিন্তু ওরা আমাকে বলছে যে এ বিন্দুতে সর্বোচ্চ গতিশক্তি অর্জন করে, বিধায় এটা কিন্তু আমাদের অ্যান্সার না। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 2, 3। এই কোশ্চেন অ্যান্সার কি? কোশ্চেন অ্যান্সার হচ্ছে 2, 3। বুঝছো 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 আশা করি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপরে চলো, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রনের মধ্যে কোন বল কাজ করে? এগুলো তো ভাই মুখস্থ, সবল নিউক্লিয় বল। ঠিক আছে, নিউট্রন এবং প্রোটনের মধ্যে যে বল কাজ করে তাকে আমরা কি বলি? তাকে আমরা সবল নিউক্লিয় বল বলি। এই দেখো একটা পরমাণু, এটা যদি একটা পরমাণু হয়, এটা যদি একটা পরমাণু হয়, পরমাণুর কেন্দ্র যদি এখানে হয়, তারপরে মনে করো এখানে আমাদের আরেক, এটাই ভিতরে হচ্ছে গিয়ে মনে করো আমাদের নিউট্রন এবং প্রোটনের জায়গা। তো এইখানে মনে করো আমাদের, এখানে মনে করো আমাদের নিউট্রন আছে, আবার মনে করো এখানে আমাদের প্রোটন আছে। ঠিক আছে, তাহলে এই যে প্রোটন আর নিউট্রন, এই যে প্রোটন আর নিউট্রন, এই প্রোটন আর নিউট্রনের মধ্যকার যে তোমার বল, সে বলটা হচ্ছে আমাদের কি? সবল নিউক্লিয় বল। সেই বলটা হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এই ভাইয়া বুঝতে পারছো? আর দুর্বল নিউক্লিয় বল কোনটা? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে এই পরমাণুটা যখন অস্থিতিশীলতার দিকে মুভ করবে, স্থিতিশীলতা থেকে মুভ করে বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় পদার্থ বিকিরণ করা শুরু করবে। যেমন তেজস্ক্রিয় পদার্থ বলতে আমি একটা পদার্থ বলতে পারি, সেটা হচ্ছে আমাদের গামা রশ্মি, গামা রে, বিটা। গামা রে যখন, বিটা রে যখন নিঃসরণ করা শুরু করে বা তেজস্ক্রিয়তা শুরু করে কিংবা অস্থিতিশীলতার উদ্ভব ঘটে যখন এই পরমাণুর মধ্যে, তখন দুর্বল নিউক্লিয় বলের কারণে ওই পুরো বিষয়টা হয়। আর এমনিতে প্রোটন আর নিউট্রনের মধ্যে যে আকর্ষণ, প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বল কাজ করতেছে তাকে আমি কি বলতেছি? তাকে আমি সবল নিউক্লিয় বল বলতেছি। ঠিক আছে, সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয় কি দিয়ে? সূর্য থেকে আলো এবং তাপ, এই যে সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয় হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল দিয়ে। এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো। সবল নিউক্লিয় বলের মাধ্যমে আমাদের সূর্য থেকে আলো এবং তাপ তৈরি হয়। ঠিক আছে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণ হচ্ছে যে একটু আগে বললাম দুর্বল নিউক্লিয় বল। তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বের হয় সেটার কারণ হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এরপর আসো, সবচেয়ে দুর্বল বল কোনটা? সবচেয়ে দুর্বল বল কোনটা? হ্যাঁ, সবচেয়ে দুর্বল বল কোনটা? মহাকর্ষ বল হচ্ছে ভাইয়া সবচেয়ে দুর্বল বল, এটা মনে রাখবা। সবচেয়ে দুর্বল বল হচ্ছে আমাদের মহাকর্ষ বল। একটি বল নির্দিষ্ট বেগে একটি দেয়ালে ছুড়ে দেওয়ার পর একই বেগে ফিরে এলো, উপরের ঘটনা কোনটিকে সমর্থন করে? এটাও ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রকে কি বলে? সমর্থন করে। কারণ ওই যে বল আর দেওয়াল, বল এবং দেওয়ালের মধ্যে শুধুমাত্র ক্রিয়া প্রতিক্রিয়া বল ছাড়া বাহ্যিক কোনো ফোর্স কাজ করে না। এজন্য এটা হচ্ছে আমাদের কি? ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, একই সূত্র মানে গ ঘ দুটাতে একই ইয়া দিছে, একই অপশন দিয়ে রাখছে। যাই হোক, এখানে যে অপশনই থাকুক না কেন, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। বন্দুক দিয়ে গুলি ছোড়া হলে, দেখো এখান থেকে কিছু কমন সেন্স বের করি আমরা। বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ গুলি অপেক্ষা কম হবে। বন্দুকের পশ্চাৎ বেগ গুলি অপেক্ষা কম হবে, হ্যাঁ এটা রাইট। বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে, এটা হয় না। গুলি এবং বন্দুকের ভরবেগ সমান এবং বিপরীতমুখী হলে নিচের কোনটি সঠিক? তাহলে 1 আর 3 অ্যান্সার, 1 আর 3 অ্যান্সার, গ অ্যান্সার। বুঝছো? 1 আর 3 মানে কি? গ অ্যান্সার। হ্যাঁ, গ অ্যান্সার। এবার আসো, ঘর্ষণ সহগের একক কোনটি? ঘর্ষণ সহগ মানে কি ভাইয়া? ঘর্ষণ সহগ মানে কি? আমরা সবাই জানি, আমি পড়ছিলাম যে ঘর্ষণ সহগ মানে হচ্ছে R/F। ঘর্ষণ সহগ মানে হচ্ছে আমাদের R/F।
না এফ বাই আর, সরি আর বাই এফ না, এফ বাই আর। হ্যাঁ, ঘর্ষণ সহগ মানে হচ্ছে এফ বাই আর, যেখানে এফ কি, এফ হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আর হচ্ছে অভিলম্বী প্রতিক্রিয়া বা প্রতিক্রিয়া বল, যাই বলি না কেন, দুইটাই যেহেতু বল, দুইটারই এককিত নিউটন, দুইটার এককিত নিউটন, তো নিউটন নিউটন যদি কাটা দাও তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের কোনো একক থাকে না। তার মানে ভাই এটা সবসময় মনে রাখবা যে ঘর্ষণ সহগের কোনো একক নাই, ঘর্ষণ সহগের কোনো একক নাই, ঘর্ষণ সহগের একক কি, ঘর্ষণ সহগের একক হচ্ছে নাই। ঠিক আছে, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়, ঠিক আছে, কোনটি দ্বারা জড়তা পরিমাপ করা হয়, জড়তা পরিমাপ করা হয় হচ্ছে ভাইয়া ভর দিয়ে, ভর দিয়ে জড়তা পরিমাপ করা হয়। কেন বলতো, কারণ একটা জড়তা মানে কি, একটা বস্তু যে অবস্থানে ছিল সে অবস্থানে থাকার যে প্রবণতা তাকে তো জড়তা বলি। তো একটা জিনিস যত বেশি ভারী, একটা স্থির বস্তুর কথা চিন্তা করো, একটা স্থির বস্তু যত বেশি ভারী তাকে তুমি যতই ধাক্কাও না কেন সে কিন্তু তত কম নড়তে চাইবে, মানে নড়তে চাইবে না এক কথায়। তার মানে কি, তার জড়তা তত বেশি। তাহলে একটা বস্তুর ভরের উপর ডিপেন্ড করতেছে তার জড়তাটা কম হবে না বেশি হবে। ঠিক আছে, একটা বস্তুর জড়তার উপর ডিপেন্ড করতেছে যে তার ভর বেশি হবে না কম হবে। এজন্য জড়তা পরিমাপ করা হয় কি দিয়ে, ভর দিয়ে। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, অভিকর্ষ ত্বরণের সূত্র তোমরা জানো না? অভিকর্ষ ত্বরণের সূত্র হচ্ছে আমাদের জি ইজ ইকুয়াল টু ভাইয়া জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা কিন্তু আমি পড়াইছি ক্লাসে। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি জিই বলতে পারি কারণ এটা পৃথিবীর ক্ষেত্রে সত্য। আচ্ছা, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, তাহলে আমি যদি বলি যে জি এইচ, মানে এইচ সমান উচ্চতা যদি চিন্তা করি তাহলে কি জি এম ডিভাইডেড বাই কি আসে আর প্লাস এইচ হোল স্কয়ার আসলো। আচ্ছা, তাহলে এই দুটাকে আমরা এখন কম্পেয়ার করতে হবে। তাহলে আমি যদি কম্পেয়ার করি যে জিএইচ ডিভাইডেড বাই জিই, এটা আসতেছে আমাদের হচ্ছে জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু আর স্কয়ার জিএম। তো জিএম জিএম যদি কাটা যাও তাহলে হচ্ছে গিয়ে থাকে আমাদের আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এরকম থাকে জিএইচ বাই জিই। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতা, তাহলে এইচ এর জায়গায় এখন আমরা ব্যাসার্ধ বসাই দিব, এইচ এর জায়গায় আমরা এখন ব্যাসার্ধ বসাবো। ঠিক আছে, এইচ এর জায়গায় ব্যাসার্ধ বসা দিলে কি থাকে আর ডিভাইডেড বাই আর প্লাস আর, বা একসাথে হিসাব করলে আসতেছে আমাদের টু আর, একসাথে হিসাব করলে আসতেছে আমাদের আর বাই টু আর, আর বাই টু আর। ঠিক আছে, আর বাই টু আর, আর আর কাটা গেলে হবে কি ওয়ান বাই টু হোল স্কোয়ার, মানে কি ওয়ান বাই ফোর, তাহলে আসতেছে আমাদের ওয়ান বাই ফোর। তুমি এখান থেকে যদি জি এইচ ইজ ইকুয়াল টু লেখো ওয়ান বাই ফোর জি ই, তার মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ হবে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের ওয়ান বাই ফোর, এই যে এক চতুর্থাংশ, এটা মিলছে না, এক চতুর্থাংশ এটা মিলছে। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক কি লেখছে। আচ্ছা, আমি যদি একটু এটাকে রিমুভ করি, কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। হ্যাঁ, অবশ্যই উচ্চতার উপর নির্ভর করে। পৃথিবীর ব্যাসার্ধ তো আর, জিই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জিএম বাই আর স্কয়ার, তাই না? তাহলে জিএইচ হচ্ছে জিএম আর প্লাস এইচ হোল স্কয়ার, হইল। তো আমি যদি দুইটাকে আবারও আগের মতো ভাগ করি, ভাগ করলে আমি পাবো, দেখো জিএইচ ডিভাইডেড বাই জিই, এখান থেকে পাচ্ছি হচ্ছে জিএম আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু কি আর স্কয়ার জিএম। তাহলে আমি যদি জিএম জিএম কাটি, জিএম জিএম কাটা দিলে থাকে কে, জিএম জিএম কাটা দিলে থাকে হচ্ছে এখান থেকে থাকবে আমাদের আর স্কয়ার আর প্লাস এইচ হোল স্কয়ার। আমি যদি একটু ব্যস্তানুপাতিকে যদি যাই তাহলে এখানে আমাদের হবে হচ্ছে আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার, দ্যাট মিনস ওয়ান, দ্যাট মিনস আগের মতোই তো আসতেছে, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক।
হুম, আচ্ছা, উল্টানো লাগবে না, আমরা এইভাবেই করি। জিএইচ জিই কি আসতেছে, আর আর প্লাস আর হোল স্কোয়ার, দ্যাট ইজ আর বাই 2r হোল স্কোয়ার। আরটা তো আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, রাইট? পৃথিবীর ব্যাসার্ধ, তো এটা আসতেছে আমাদের আর স্কোয়ার 4r²। তাহলে আমি যদি এভাবেই লিখি যে জিএইচ ইজ ইকুয়াল টু জিএইচ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার 4r² ইন্টু জিই, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। আমাদের তো আর আর তো কাটাকাটি চলে যায় না, 2 নাম্বারটা মিলতেছে না, 2 নাম্বারটা মিলতেছে না, 2 নাম্বারটা মিলতেছে না, আমাদের 1 আর 3 অ্যান্সার হবে, 1 আর 3 অ্যান্সার হবে। তারপর আমি একটু কোয়েশ্চেনটা মিলাই দেখি যে আমাদের কি টাইপিং এ কোনো ঝামেলা হয়েছে নাকি। আমি একটু মিলাই দেখি ভাই, আর একটু ওয়েট। ছিল কোথায়? হুম, 1 আর 3, কিন্তু আমাদের অপশনে দেওয়া মানে কোশ্চেনে দেওয়া হচ্ছে ঠিক আছে, সবগুলো অ্যান্সার হওয়ার কথা। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। এখান থেকে দেখো, তুমি যদি এখান থেকে হিসাব করো, এখান থেকে যদি হিসাব করে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে লেখা যায়, বাট কথা হচ্ছে আর 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 তো কাটা যায় ভাই, আর 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 তো কাটা যায়। মানে এই যে r² আছে না, এই যে r², এখান থেকে লেখা যায় যে পৃথিবীর বর্গের ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। বা যদি আমি এখান থেকে এভাবে লিখতাম, এখান থেকে যদি এভাবে লিখতাম যে gm r² প্লাস 2hr প্লাস h², এখান থেকে যদি, আচ্ছা আমি যদি এখান থেকে লিখি, এখান থেকে যদি লিখি, তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারবো হচ্ছে, নেক্সট লাইনে লিখতে পারবো যে জিএইচ ইজ ইকুয়াল টু জিএম, এইচ এর জায়গায় যদি আর বসাই দিই, তাহলে এখানে আসলে আমাদের r² প্লাস 2r² প্লাস r², ঠিক আছে? জিএম এখান থেকে আসতেছে আমাদের কত, 4r²। ও হ্যাঁ, এবার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। জিএইচ ইজ ইকুয়াল টু জিএম বাই 4r²। ও এখান থেকে লেখা যায়, এখান থেকে লেখা যায়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সো জিএইচ প্রপোর্শনাল টু 1/r², পৃথিবীর ব্যাসার্ধে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটাও আমাদের অ্যান্সার, এটাও আমাদের অ্যান্সার, সরি। তাহলে তিনটাই অ্যান্সার না ভাইয়া, তিনটাই অ্যান্সার, তিনটাই অ্যান্সার, তিনটাই অ্যান্সার, বুঝছো, 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 তিনটাই অ্যান্সার। নেক্সট, বিকর্ষণ বল কোনটা ভাইয়া? অলওয়েজ মনে রাখবা, বিকর্ষণ বল হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয়, সরি, বিদ্যুৎ চুম্বকীয় বল। বিকর্ষণ বল হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয় বল। কেন? কারণ বিদ্যুৎ চুম্বকীয় বলের মধ্যে কিন্তু আমরা মানে চার্জ নিয়ে কথাবার্তা বলতে পারি, যে দুটি সমধর্মী চার্জ, একটা প্লাস চার্জ আর একটা প্লাস চার্জ তুমি যদি পাশাপাশি রাখো, এদের মধ্যে কি হতে পারে? এদের মধ্যে বিকর্ষণ হতে পারে, রাইট? এদের মধ্যে বিকর্ষণ হতে পারে বা রিপালশন হতে পারে। রিপালশনের বাংলায় হচ্ছে বিকর্ষণ, ঠিক আছে? রিপালশনের বাংলায় হচ্ছে ভাইয়া বিকর্ষণ। তো সমধর্মী চার্জ পরস্পর কিন্তু বিকর্ষণ করে, এবং এদের মধ্যে যে চার্জটা কাজ করতেছে বা বলটা কাজ করতেছে, এটা কিন্তু আমাদের বিদ্যুৎ চুম্বকীয় বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইএমএফ বলি আমরা, ঠিক আছে? তাহলে বিকর্ষণ বল ভাইয়া কি? বিকর্ষণ বলের এই বি থেকে মনে রাখতে পারো হচ্ছে কি বিদ্যুৎ, বিদ্যুৎ চুম্বকীয়, বিদ্যুৎ চুম্বকীয় কি, বিদ্যুৎ চুম্বকীয় বল। ওকে, এরপর আসো, গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি থাকবে, কি লিখছে? গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি থাকবে
কি লেখছে এটা? গতিশীল বস্তুর ক্ষেত্রে লব্ধি থাকবে বল শূন্য হলে বস্তু কোন অবস্থায়? এটা মেবি এরকম কোয়েশ্চেনটা তো ঝামেলা আছে মনে হয়। এটা এটা বলতে চাইছে যে যদি লব্ধি বল শূন্য হয়, যদি লব্ধি বল শূন্য হয়, কোয়েশ্চেনটা মেবি এরকম। স্লাইড যে মেক করছে একটু ভুল করছে। আমি যদি কোয়েশ্চেনটা লিখি যে যদি লব্ধি বল শূন্য হয় তবে গতিশীল বস্তু কোন অবস্থায় থাকবে, এরকম হচ্ছে গিয়ে কোশ্চেনটা আর কি। গতিশীল বস্তু কোন অবস্থায় থাকবে, কোন অবস্থায় থাকবে এরা বলতে চাইছে। ঠিক আছে, তাহলে দেখো বাহ্যিক বল যদি শূন্য হয়, বাহ্যিকভাবে যদি কোনো বল প্রয়োগ করা না হয় বা বাহ্যিক বল যদি শূন্য হয় এক কথায়, তাহলে গতিশীল বস্তু আজীবন সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। এটা কিন্তু নিউটনের প্রথম সূত্র থেকে আমরা জানি। এই যে গতিশীল বস্তু আজীবন সমবেগ, এই যে ভি মানে হচ্ছে আমাদের সমবেগে, সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। নিউটনের প্রথম সূত্র থেকে এটা আমরা জানি। বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে বস্তু আজীবন সমবেগে সরল রেখায় গতিশীল থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ভাইয়া সমবেগে থাকবে। ঠিক আছে, সমবেগে থাকবে। একটি বস্তুর উপর 100 নিউটন, একটি বস্তুর উপর 100 নিউটন বল, একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময় ব্যাপী ক্রিয়া করলে, কত সময় ব্যাপী ক্রিয়া করলে, কত সময় ব্যাপী ক্রিয়া করলে, ঠিক আছে, কত সময় ব্যাপী ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হবে। কি বলছে? একটি বস্তুর উপর 100 নিউটন বল, 100 নিউটন বল আমি প্রয়োগ করছি, কত সময় ব্যাপী প্রয়োগ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন 10 কেজি মিটার পার সেকেন্ড হবে। এটা আমরা কোত্থেকে সলভ করবো জানো? এটা আমরা সলভ করবো হচ্ছে ওই যে ঘাত বল ভরবেগের পরিবর্তনের সমান, এইটা থেকে। ঘাত বল যদি ভরবেগের পরিবর্তনের সমান হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইজ ইকুয়াল টু এফ ডেল টি ইজ ইকুয়াল টু ডেল পি, এটা আমরা লিখতে পারি। তাহলে কত সময় ব্যাপী ক্রিয়া করলে আমাকে ডেল টি বের করতে হবে। তো ডেল টি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ডেল পি বাই এফ, ডেল পি বাই এফ। তাহলে ডেল পি যেগুলো আমাকে দেওয়া আছে 10 কেজি মিটার পার সেকেন্ড, এফ এর ভ্যালু 100, তাহলে এখান থেকে কত আসতেছে 0.1 সেকেন্ড, ক অ্যান্সার। বুঝছো? 0.1 সেকেন্ড বা ক অ্যান্সার। এগুলা কিন্তু ভাইয়া ছোট ছোট ম্যাথ, বুঝছো? এগুলা কিন্তু আমাদের ছোট ছোট ম্যাথ, এগুলা পারতে হবে। ওকে, 10 কেজি ভরের একটি স্থির বস্তু, 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 200 নিউটন বল 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো, 20 সেকেন্ড পর বস্তুটার বেগ কত? হ্যাঁ, 10 কেজি ভরের একটা বস্তু, এম দেওয়া আছে, স্থির বস্তু, স্থির বস্তু মানে ইউ ইজ ইকুয়াল টু 0, আবার এফ দেওয়া আছে 200 নিউটন, টি দেওয়া আছে 20 সেকেন্ড যাবত প্রয়োগ করা হলো, 20 সেকেন্ড পর বস্তুটার বেগ কত? এটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো? এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা আমরা বের করতে পারি হচ্ছে বেগ ইজ ইকুয়াল টু কত? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি না? বেগের সূত্র কি জানো তোমরা? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। যেখানে আমাদের ইউটা কিন্তু অলরেডি শূন্য, ইউটা কিন্তু আমাদের অলরেডি কি, ইউটা কিন্তু ভাইয়া অলরেডি শূন্য, কারণ আমাদের স্থির বস্তু ছিল। টি জানি 20 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, এ লাগবে। তাহলে এ তোমরা কিভাবে বের করবা? আমরা সবাই জানি ভাইয়া এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে এ হচ্ছে আমাদের কি এফ বাই এম, রাইট? এফ বাই এম। তাহলে এফ কত? এফ দেওয়া আছে আমাদের 200 নিউটন, 200 নিউটন, এম হচ্ছে 10 কেজি, তাহলে আসতেছে আমাদের কত? 20 মিটার পার সেকেন্ড আসতেছে। ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে যদি আমি এখানে বসাই দিই 0 প্লাস 20 ইন্টু 20, তাহলে কত আসতেছে? 400 মিটার পার সেকেন্ড, ঘ অ্যান্সার। 400 মিটার পার সেকেন্ড, ঘ অ্যান্সার। বুঝছো? 400 মিটার পার সেকেন্ড বা ঘ অ্যান্সার। এরপরে আসো, এম এ বি ডি বিন্দুতে অভিকর্ষ ত্বরণ যথাক্রমে জি জি ওয়ান জি টু জি থ্রি হলে আমাকে কিছু শর্ত বলছে। আচ্ছা, জিনিসটা আগে চিন্তা করো। এটা হচ্ছে আমাদের একটা কোনো বস্তু, পৃথিবী, অনেক কিছু হতে পারে। তো যেখানে একটা কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র মনে করো সি, পৃষ্ঠ মনে করো এম। তাহলে পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা নিচে হচ্ছে আমাদের কি, এইচ উচ্চতা নিচে হচ্ছে আমাদের বি,
আর এইচ উচ্চতা উপরে হচ্ছে আমাদের মনে করো এইচ, সরি এ, এইচ উচ্চতা উপরে হচ্ছে আমাদের এ, এইচ উচ্চতা উপরে হচ্ছে আমাদের এ, ঠিক আছে? যে এটুক হচ্ছে আমাদের H2 চিন্তা করো, এটাকে H1 চিন্তা করো। তো এরকম যদি আমাদের একটা সিনারিও হয় তাহলে G is greater than G1 কিনা। তো আমরা আগে দেখি যে কোন কোন বিন্দুতে AM is equal to যদি BM হয়, হ্যাঁ তাহলে আমি দুইটাকেই S বলতে পারি, AM is equal to যদি BM হয় দুইটাই H। আচ্ছা, সো G হচ্ছে M বিন্দুর ক্ষেত্রে, G হচ্ছে ভাইয়া M বিন্দুর ক্ষেত্রে, G হচ্ছে আমাদের M বিন্দুর ক্ষেত্রে, হ্যাঁ M বিন্দুতে আমাদের হচ্ছে গিয়ে G কাজ করতেছে, G1 কাজ করতেছে A বিন্দুতে, A বিন্দুতে কাজ করতেছে G1, A বিন্দুতে কাজ করতেছে ভাইয়া G1, তাই না? G1, G2 কাজ করতেছে B বিন্দুতে, B বিন্দুতে কাজ করতেছে G2, B বিন্দুতে কাজ করতেছে ভাই G2, আর C বিন্দুতে কাজ করতেছে কত? G3। এবার আমরা মেইন যে সূত্র জানি অভিকর্ষ ত্বরণে G is equal to Gm by r square, that means G proportional to 1 by r square, that means r যদি বাড়াও G কমবে, আবার r যদি কমাও G বাড়বে। এই সূত্র থেকে হচ্ছে আমাদেরকে এখন হিসাব করতে হবে। আচ্ছা, তো G is greater than G1 কিনা, G is greater than G1 কিনা, তার মানে এখান থেকে তুমি আরো একটা জিনিস লেখা রাখো, যে ভাইয়া একটা জিনিস খেয়াল করো, যদি H উচ্চতা উপরে যায়, H উচ্চতা যদি উপরে যায় তাহলে আমাদের GH হবে হচ্ছে GM ডিভাইডেড বাই R প্লাস H হোল স্কয়ার। তা আরটা তো আরো বেড়ে গেল, আর তো এখন আরো বেড়ে গেল, তার মানে আমার অভিকর্ষ ত্বরণ এখন আরো কমবে। আবার যদি তুমি H উচ্চতা নিচে যাও তাহলে এখান থেকে তুমি যদি বলো যে GH প্রাইম যদি চিন্তা করো তাহলে এখান থেকে আসতেছে আমাদের GM ডিভাইডেড বাই R মাইনাস H হোল স্কয়ার। তাহলে এখন R এর ভ্যালু যদি কমে G এর ভ্যালু অবশ্যই বাড়বে, ঠিক আছে? তো এই জায়গাটাকে তুমি চিন্তা করো, GH যেটা লিখলাম GH কে তুমি চিন্তা করো হচ্ছে A অবস্থান, আর GH প্রাইম কে তুমি চিন্তা করো হচ্ছে B অবস্থান, ঠিক আছে? যদি এরকমই হয় তাহলে G ইজ গ্রেটার দেন G1 কিনা। G হচ্ছে আমাদের পৃষ্ঠ, আর G1 H উচ্চতা উপরে গেছে, H উচ্চতা উপরে গেলে GH এর ভ্যালু কমবে না, এখন GH এর ভ্যালু কমবে না, GH এর ভ্যালু কমতেছে। আবার H যদি তুমি H উচ্চতা নিচে নামাও তাহলে G এর ভ্যালু কিন্তু বাড়বে। আচ্ছা, বিষয়টা হচ্ছে G ইজ গ্রেটার দেন G1, G ইজ গ্রেটার দেন G1 অবশ্যই, কারণ H উচ্চতা উপরে A বিন্দুতে G1টা কিন্তু পৃষ্ঠের থেকে কম। তাহলে আমাদের ভাইয়া এটা মিলতেছে, তাহলে G1 ইজ ইকুয়াল টু G2, G1 ইজ ইকুয়াল টু G2, G1 ইজ ইকুয়াল টু কি G2 হয় না, G1 ইজ ইকুয়াল টু ভাইয়া G2 না, কারণ H উচ্চতা উপরে গেলে অভিকর্ষ ত্বরণ কমবে, আর H উচ্চতা তুমি যদি নিচে যাইতে থাকো তাহলেও কিন্তু কি হইতেছে আমাদের অভিকর্ষ ত্বরণ কি বলে ওইখানেও কিন্তু তোমার হচ্ছে গিয়ে তোমার মানে পৃষ্ঠে তো আমাদের 9.8 আছে, পৃষ্ঠে তো আমাদের যে জিটা সেটা তো আছে, আর তুমি যদি নিচে যাওয়া শুরু করো, হ্যাঁ মানে আরটা যদি মনে করো পৃথিবীর ব্যাসার্ধ কত, তুমি এভাবে চিন্তা করো, পৃথিবীর ব্যাসার্ধ কত বলো, পৃথিবীর ব্যাসার্ধ কত? আমি যদি এখানে পৃথিবীর ব্যাসার্ধটা দিয়ে দিই, আমরা সবাই জানি পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে মোটামুটি 6400 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের আর 6400 কিলোমিটার। এখন মনে করো পৃথিবীর যে সারফেস আছে, সারফেস থেকে তুমি যদি ভিতরের দিকে যাওয়া শুরু করো, ভিতরের কোন একটা পয়েন্ট মনে করো আমি এখানে আসলাম, তাহলে এই যে যতটুকু এইচ পরিমাণ আমি আসলাম, সেই এইচটা কি আমাদের কেন্দ্র থেকে বাকি যে এটুক যে আছে, যে এটুক যে পয়েন্টটা আছে, এটুক কি 6400 থেকে কমবে, 6400 থেকে যদি কমে তাহলে আমাদের তাহলে আমাদের যে অভিকর্ষ ত্বরণটা কি হবে বলো তো, অভিকর্ষ ত্বরণটা কি হবে বলো, অভিকর্ষ ত্বরণটা তাহলে কি হবে? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম অভিকর্ষ ত্বরণটা তখন তো আমাদের আর তো কমতেছে, যে আর মাইনাস এইচ, আর তো কমতেছে, তার মানে তখন অভিকর্ষ ত্বরণটা বাড়বে। তো বিষয়টা হচ্ছে আমাদের G1 আর G2 কিন্তু সমান না। এবার আসো G ইজ গ্রেটার দেন G3, G3 কিন্তু কেন্দ্রে, G3 কিন্তু আমাদের কেন্দ্রে, তাই না? তাহলে কেন্দ্রে আমরা কি জানি, কেন্দ্রে কিন্তু আমাদের অভিকর্ষ ত্বরণ নাই। কেন্দ্রে কোনো অভিকর্ষ ত্বরণ আছে? কেন্দ্রে কিন্তু কোনো অভিকর্ষ ত্বরণ নাই, এটা আমরা সবাই জানি। তার মানে কি অবশ্যই G ইজ গ্রেটার দেন G3। তাহলে আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3, আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3।
বুঝছো? আমাদের অ্যান্সার হচ্ছে 1 আর 3। ওকে, বুঝতে পারছো আশা করি। এবার নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, এখানে একটা প্যাথওয়ে দেওয়া আছে, এখানে প্যাথওয়ের উপর একটা 20 কেজির বস্তু দেওয়া আছে। যে 20 কেজির বস্তুর উপরে আমাদের ডান এবং বাম দুই দিক থেকে দুইটা বল প্রয়োগ করা হচ্ছে। একদিক থেকে 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, আরেক দিক থেকে 80 নিউটন বল ব্যাক করা হচ্ছে। তাহলে তুমি যদি এখানে একটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স বের করতে চাও, লব্ধি বল, এখান থেকে তুমি যদি একটা লব্ধি বল বের করতে চাও, লব্ধি বল বের করতে চাও, লব্ধি বলটা কি? এই যে এফ নেট বা সামেশন অফ এফ, সামেশন অফ এফ আর এফ নেট একই কথা, ঠিক আছে? সামেশন অফ এফ আর এফ নেট একই কথা, এফ নেট একই কথা। এফ নেটটা হবে, দেখো 100 নিউটন বল এই পাশ থেকে ক্রিয়া করতেছে, 80 নিউটন বল ওই পাশ থেকে ক্রিয়া করতেছে, তাহলে অবশ্যই 100 নিউটন ফোর্স বেশি হওয়ার কারণে এই বস্তুটা ডান দিকে এ ত্বরণে মুভ করবে, ডান দিকে এ ত্বরণে মুভ করবে। তাহলে আমাদের এখানে লব্ধি যে বলটা সেটা হবে 100 মাইনাস 80 বা 20 নিউটন, ঠিক আছে, বা 20 নিউটন অবশ্যই। তাহলে এফ নেট যদি বের করে ফেলতে পারি, এখন আমরা বের করবো হচ্ছে আমাদের কত ত্বরণ কাজ করবে। আমাদেরকে বলছে যে ত্বরণের মান এবং দিক কেমন হবে। দিক তো বের করে ফেলছি ভাইয়া, দিক হচ্ছে ডান দিকে, আমরা এটা বুঝে গেছি। এখন আমাদের দেখো এইখানে কিছু কথা বলা আছে যে ঘর্ষণ বল শূন্য ধরা যায়। তার মানে এখানে আমাদের এফ কে বা মিউ কে এইসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করা লাগছে না, কারণ কোনো ঘর্ষণ নাই। দ্যাট মিনস এখানে হচ্ছে গিয়ে আমি যদি এখন এফ নেট দিয়ে কাজ করতে চাই, সো এফ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ। বস্তুটা 20 কেজি ভরের ছিল, তাহলে এ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি যে এফ নেট বাই এম। তাহলে এফ নেট হচ্ছে আমাদের কত? এফ নেট হচ্ছে আমাদের 20 নিউটন, এমও হচ্ছে 20 কেজি। তাহলে আমার এখানে ত্বরণ আসছে কিন্তু কি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে বস্তুটা কোন দিকে যাবে? বস্তুটা হচ্ছে আমাদের ডান দিকে মুভ করা শুরু করবে। 20 কেজি 20, তাহলে এখানে আমাদের অপশন ভুল করছে, এটা আমাদের 1 হবে, এটা আমাদের 1 হবে, ঠিক আছে, 4 লিখছে, এটা আমাদের 1 হবে। খ অ্যান্সার, বুঝছো? এটা হচ্ছে আমাদের খ অ্যান্সার। ওকে, 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 20 গ্রাম ভরের টেনিস বলকে নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে আসে। এটা সবসময় মনে রাখবা, দেওয়াল বল ধাক্কাধাক্কি করছে মানে সেখানে ভরবেগের সংরক্ষণ সূত্রটা ইউজ করা হবে, ঠিক আছে? সব সময় এই কাজটা করবা, যে একটা বল একটা দেয়ালে ধাক্কা মানে নিক্ষেপ করা হয়েছে, বলটা ধাক্কা খাইছে ফেরত আসছে, এই জায়গায় অলওয়েজ ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র সেটা ইউজ করবা। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে পিআই ইজ ইকুয়াল টু পিএফ। পিআই ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পিএফ। পিআই কি আমাদের আদি ভরবেগ, পিএফ হচ্ছে আমাদের শেষ ভরবেগ। এখন দেখো এখানে আমাদেরকে ইনফরমেশন দেওয়া আছে কি কি? ইনফরমেশন দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি 50 গ্রাম ভরের টেনিস বল, 50 গ্রাম ভরের কি বল? টেনিস বলকে নিক্ষেপ করলে এটি দেওয়ালে ধাক্কা খেয়ে আবার একই দিকে যদি ফিরে আসে, তাহলে ভরবেগের পরিবর্তন কত? আমাদের কাছে চাইছে যে ডেল পি ইজ ইকুয়াল টু কত হবে। ডেল পি মানে হচ্ছে, ডেল পি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল, ঠিক আছে, পি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো আমি যদি এখান থেকে পিআই বের করি, আমি যদি এখান থেকে পিআই বের করি, পিআইটা কি হবে? পিআইটা হবে হচ্ছে আমাদের এমভি, যেহেতু এম কত, এম হচ্ছে 50 গ্রাম দেওয়া আছে, আর ইউ তো দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এখান থেকে এম ইউ বের করতে চাই, এম হচ্ছে 50 গ্রাম, 50 গ্রামকে আমরা কেজিতে নিব, তার মানে 50 ইন্টু 10 ইনভার্স 3, এই যে কেজিতে গেল। ইউ হচ্ছে 20 গুণ হবে, তাহলে যদি 20 গুণ হয় তাহলে এখান থেকে কত আসবে? 50 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 20 আসতেছে আমাদের 1, আসতেছে আমাদের কত? 1 কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তার আদি ভরবেগ গেল, এখন শেষ ভরবেগ বের করো, শেষ ভরবেগ কত? আবার একই বেগে ফেরত আসছে, লেখা আছে না? এই যে একই দিকে ফিরে এলে, একই দিকে যদি একই বেগে ফেরত আসে, একই বেগের কথাটা এখানে বলে নাই, যে স্লাইড বানাইছে তাকে ধরতে হবে, বুঝছো? একই দিকে একই বেগের কথা বলে নাই। তো যদি হয় তাহলে ভি, তাহলে এমভি যদি হয় তাহলে আমি এখানে আবারও কি 50 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু একই বেগে যদি হয় তাহলে এবার হবে হচ্ছে -20। কারণ তুমি একটা বলকে যখন দেওয়ালে ধাক্কা দিবে, এটা আমি থিওরি ক্লাসেও পড়াইছি, একটা বলকে যখন ধাক্কা দিবে, আমি তোমাদেরকে একে বুঝাই। এ মনে করো হচ্ছে আমাদের একটা দেওয়াল, এ মনে করো আমাদের হচ্ছে একটা দেওয়াল, এই দেওয়ালের মধ্যে তুমি যদি একটা বলকে নিক্ষেপ করো, দেওয়ালের মধ্যে তুমি যদি একটা বলকে নিক্ষেপ করো, এই বলটা কি? বলটা হচ্ছে গিয়ে দেওয়ালের মধ্যে আঘাত খাইলো, মনে করো আঘাত খাইলো, ঠিক আছে, আঘাত খেয়ে বলটা তো আবার ব্যাক করে, একই দিকে একই বেগে ব্যাক করতেছে,
তার মানে দিকটা চেঞ্জ হয়ে গেল না, দিকটা চেঞ্জ হয়ে গেল। দিকটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আগে যদি তুমি পজিটিভ বেগ ধরো, এখন তোমাকে নেগেটিভ বেগ ধরতে হবে, কারণ বেগ একটা ভেক্টর রাশি এবং এটার দিক আছে। ঠিক আছে, দিক চেঞ্জ হয়ে গেলে বেগের যে ভ্যালুটা সেটার আগে কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এখন পাবো কত? এখানে আমি পাবো হচ্ছে কি -1 কেজি মিটার পার সেকেন্ড পাইলাম। হ্যাঁ পাইলাম। তাহলে আমাদের ভরবেগ এখন কি হবে? তাহলে এখন আমাদের ভরবেগের পরিবর্তনটা হবে কি? ভরবেগের পরিবর্তনটা হবে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা। তাহলে পিআই মাইনাস পিএফ যদি হয় তাহলে কি লিখবো? 1 মাইনাস -1 হচ্ছে আমাদের কি 2 আসতেছে, 2 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কত ভাইয়া? অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, এখানে তুমি মাইনাস না দিয়ে তুমি হচ্ছে একটা এরকম দিতে পারো, মানে যেটা বড় সেটা আগে, যেটা বড় সেটাকে আগে বসাবে। যেমন 1 আর -1 এর মধ্যে কিন্তু 1 বড়, 1 যেহেতু বড় যেন আমি 1 কে আগে বসাইছি, মাইনাস পিএফ কিন্তু -1, খেয়াল রাখতে হবে কিন্তু -1, এর জন্য ভিতরে কি বসছে? -1 বসছে। তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 কেজি মিটার পার সেকেন্ড। বুঝছো? নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন দুটি বিষয়ের ধারণা পাওয়া যাচ্ছে? নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা পাই কি? বাহ্যিক বল প্রয়োগ করা না হলে, বাহ্যিক বল প্রয়োগ করা না হলে, তার মানে কি বলের ধারণা পাচ্ছি, স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে। এই বিষয়টাকে আমি জড়তা বলি, তাই না? এই বিষয়টাকে আমরা জড়তা বলি। তাহলে বল আর জড়তা এই দুইটার ধারণা পাওয়া যাচ্ছে কোত্থেকে? নিউটনের গতির প্রথম সূত্র থেকে। কোন বলটিকে বিজ্ঞানের চমকপ্রদ বল বলা হয়? খুবই মজাদার এবং একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে, চমকপ্রদ বল বলা হয় হচ্ছে আমাদের কাকে? চমকপ্রদ বল বলা হয় হচ্ছে মহাকর্ষ বলকে। ঠিক আছে, মহাকর্ষ বল একই সাথে দুর্বল বল এবং কি একই সাথে দুর্বল বল এবং একটা চমকপ্রদ বল, একই সাথে দুর্বল বল প্লাস চমকপ্রদ বল। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো প্রযুক্ত বল কত? একটা স্থির বস্তু দেওয়া আছে এ, স্থির বস্তু মানে হচ্ছে তার বেগ আল্লাহ দিলে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে সে স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় তার বেগ 0। বস্তুটার ভর দেওয়া আছে 1.2 কেজি। বস্তুটার উপর বল প্রয়োগ করা হলো, 10 সেকেন্ডে বস্তুটা 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে এবং সে যে রাস্তা দিয়ে যাচ্ছিল, এই যে রাস্তা দিয়ে যাচ্ছিল এই রাস্তায় আমাদের একটা কি আছে? ঘর্ষণ বল আছে। ঘর্ষণ বল 0.6 নিউটন আছে। তাহলে আমাকে বলছে প্রযুক্ত বল কত? প্রযুক্ত বল কত? হ্যাঁ, প্রযুক্ত বল কত? আমি এই জায়গাটা থেকে আগে ত্বরণ বের করবো, কারণ আমরা প্রযুক্ত বলের সূত্র যখন ফালাবো, প্রযুক্ত বলের সূত্র যখন আমরা ফালাচ্ছি তখন আমরা বলবো যে এফ নেট ইজ ইকুয়াল টু কি? এফ নেট ইজ ইকুয়াল টু কি? এম এ। তাহলে আমাদের এখানে যেহেতু ঘর্ষণ বল কাজ করতেছে, তাহলে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমার এই যে ত্বরণটা লাগবে, ত্বরণটা আমি ক্যালকুলেট করবো হচ্ছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, আমাদের ত্বরণের বেসিক যে সূত্র সেই সূত্র থেকে। সো ভি হচ্ছে দেওয়া আছে কত? 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড, বস্তুটা স্থির ছিল তাই ইউ 0 কতটুকু সময় গেছে? 10 সেকেন্ডের মধ্যে গেছে, 10 সেকেন্ড গেছে, এই জন্য আমাদের 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। তাহলে আমি এখান থেকে যদি প্রযুক্ত বল বের করতে চাই, এফ ইজ ইকুয়াল টু কি হবে? এম এ প্লাস এফ কে। তাহলে এম কত? এম হচ্ছে ভাইয়া 1.2 কেজি, 1.2 ইন্টু 2 প্লাস এফ কে হচ্ছে আমাদের বলছে 0.6 নিউটন। তাহলে 2.4 ইন্টু 0.6 তাহলে আসতেছে আমাদের 3 নিউটন। ঠিক আছে, 3 নিউটন। বুঝছো কি আসতেছে? 3 নিউটন আসতেছে। তাহলে 3 নিউটন অ্যান্সার। কিন্তু হিসাব করলে 3 নিউটন পাবা। হ্যাঁ, 3 নিউটনস, 3 নিউটনস। ওকে, বুঝছি? এই বুঝছি ভাইয়া, বুঝছি, আশা করি বুঝতে পারছি নাকি? সহজ না? খুবই সহজ কিন্তু। সম আয়তনের নিচের কোনটির জড়তা বেশি? সম আয়তনের নিচের কোনটির জড়তা বেশি? বলো, সম আয়তনের নিচের কোনটির জড়তা বেশি? জড়তা আমরা কি দ্বারা হিসাব করি? জড়তা আমরা কি দিয়ে হিসাব করি ভাই? জড়তা আমরা হিসাব করি হচ্ছে ভর দিয়ে, নাকি? জড়তা আমরা হিসাব করি কি দিয়ে? জড়তা আমরা হিসাব করি হচ্ছে ভর দিয়ে। ভর দিয়ে হচ্ছে আমরা জড়তা হিসাব করি। আবার জড়তার ক্ষেত্রে মানে আমরা যদি ঘনত্বের কথা যদি চিন্তা করি, ঘনত্ব ইজ ইকুয়াল টু আমরা কি জানি? রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5 এ আছে। তো ভি যদি তোমার মানে সমায়তন বলছে না, সমায়তন বলছে, তাহলে ভিটা হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট। প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে ভি যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে রো প্রপোর্শনাল টু এম, ঘনত্ব ভরের সমানুপাতিক। তাহলে মানে ভর যার যত বেশি,
সরি, ঘনত্ব যত বেশি, ঘনত্ব যত বেশি ভর তত বেশি, ঘনত্ব যত কম ভর তত কম। তাহলে তুমি দেখবা এই সবগুলা বস্তুর ক্ষেত্রে আমাদের যে স্বর্ণ আছে, স্বর্ণের ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি, স্বর্ণের ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি। স্বর্ণের ঘনত্ব কত তোমরা কে কে জানো? স্বর্ণ বা গোল্ডের ঘনত্ব, রো গোল্ড, গোল্ডের ঘনত্ব হচ্ছে 19,300 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে আমাদের স্বর্ণের ঘনত্ব সবচেয়ে বেশি সবগুলোর মধ্যে। তো ওর যদি ঘনত্ব সবচেয়ে বেশি আর ভর সবচেয়ে বেশি, যার ভর সবচেয়ে বেশি তার জড়তা সবচেয়ে বেশি, ভর সবচেয়ে বেশি তার মানে কি যে জড়তাও সবচেয়ে বেশি। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের খ বা সোনা। ঠিক আছে, ওকে। 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবত 22 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটি যে তলে চলছিল তার ঘর্ষণ বলের মান কিছু একটা, হ্যাঁ, 2 নিউটন। তাহলে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত বলছে। ঠিক আছে, তো বুঝো কি বলছে। 10 কেজি 10 কেজি ভরের 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড যাবত 22 নিউটন বল প্রয়োগ করা হলো। বস্তুটি যে চলে চলছিল তার ঘর্ষণ বলের মান হচ্ছে আবার 2 নিউটন। তো এখানে আমরা অনেকগুলা জিনিসপত্র পাচ্ছি। প্রথমত আমরা এম পাচ্ছি 10 কেজি, এম পাচ্ছি 10 কেজি, স্থির বস্তু পাচ্ছি, হ্যাঁ, তারপরে টি পাচ্ছি 10 সেকেন্ড, টি পাচ্ছি 10 সেকেন্ড, তারপরে 22 নিউটন বল অ্যাপ্লাই করা হয়েছে, আবার আমরা এখানে ঘর্ষণ বল পাচ্ছি 2 নিউটন। তো সবকিছু মিলে আমাদেরকে বলছে 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত। 10 সেকেন্ড পরে বস্তুর বেগ কত, ভি চাইছে। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? তাহলে আগে আমরা লিখবো যে এফ নেট ইজ ইকুয়াল টু এম এ, এটা তো আমরা জানলাম। তাহলে ত্বরণটা বের করি, ত্বরণটা হবে হচ্ছে আমাদের এফ নেট, এফ মাইনাস এফ কে বাই এম। তাহলে এফ হচ্ছে আমাদের কি 22 নিউটন, ঘর্ষণ বল হচ্ছে 2 নিউটন, এম হচ্ছে 10 কেজি, এখান থেকে পাবো কি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে এ পাইলাম, এ পাইলাম ভাইয়া, এ পাইলাম, এটাকে আমরা এখানে রেখে দিই। এখন আমরা আসবো ভি। সো ভি ইজ ইকুয়াল টু আমাদের ইউ প্লাস এটি। ইউ হচ্ছে 0, এ হচ্ছে 2, টি হচ্ছে 10, এখান থেকে হিসাব করলে পাবো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। দেখছো, এটা হচ্ছে বরিশাল বোর্ডে আসছিল। বোর্ডে কিন্তু এরকম সব বেসিক টাইপের ম্যাথ আসবে। বোর্ডে এরকম বেসিক টাইপের ম্যাথ থাকবে। এই জন্য আর কি ভাইয়া বলছিলাম ক্লাসের শুরুতে যে এখানে যে ক্লাস, মানে এই ক্লাসে আমরা যে এমসিকিউ গুলো দেখবো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসে ঘুরে ফিরে বোর্ডে। বুঝতে পারছো? ওকে, এবার আসো অভিকর্ষ ত্বরণ। ছাড় লেখছে কেন? অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে কোথায় বেশি? অভিকর্ষ ত্বরণ জি এর ভ্যালু হচ্ছে আমাদের মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর জি এর ভ্যালু হচ্ছে আমাদের বিষুব অঞ্চলে সবচেয়ে কম, বিষুবীয় অঞ্চলে সবচেয়ে কম, কত? 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে সবচেয়ে বেশি কোথায়? মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে সবচেয়ে বেশি। কোনটি অসংরক্ষণশীল বল? অসংরক্ষণশীল বল কোনটি? অসংরক্ষণশীল বল মানে কি? যেই বল পথের উপর নির্ভর করে, নাকি? যেই বল, যেই বলের মান পথের 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 উপর না, তো পথের দৈর্ঘ্যের উপর, পথের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, নির্ভর করে। যে বল পথের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, মানে পথের দৈর্ঘ্য যত বেশি হবে ওই বলটা তত বেশি হবে, পথের দৈর্ঘ্য যত কম ওই বলটা তত কম হবে। তো বিষয়টা তুমি এভাবে খেয়াল করো যে ঘর্ষণ বলের যদি আমি হিসাব করি, যে ঘর্ষণ বল, ঠিক আছে, এটা মনে করো আমাদের একটা রাস্তা, এটা মনে করো আমাদের একটা রাস্তায়, এই রাস্তার উপরে মনে করো আমাদের একটা বল আছে বা একটা বস্তু আছে, এই রাস্তার উপর আমাদের একটা কি আছে, এই রাস্তার উপর আমাদের একটা বস্তু আছে, সেটা হচ্ছে রাস্তার উপরে আমাদের যদি একটা বস্তু থাকে,
এবং এই রাস্তার উপর যদি আমাদের ঘর্ষণ থাকে, এই রাস্তার উপর যদি আমাদের ঘর্ষণ থাকে, তাহলে এই বস্তুটা কি 100 জানি না, মানিব্যাগে দেখো। তো যদি এই বস্তুটা মানে এই ঘর্ষণযুক্ত রাস্তায় যত বেশি চলবে, এই ঘর্ষণযুক্ত রাস্তায় আমাদের এই বস্তুটা যত বেশি চলবে, ঘর্ষণ বল তত বাড়বে না? ঘর্ষণ বল কিন্তু তত বাড়বে। তার মানে ঘর্ষণ বলটা আমাদের পথের দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করতেছে। বস্তুটা এই বস্তুটা এই সমতলের উপর যত কম চলবে, ঘর্ষণ বল তত কম হবে, যত বেশি চলবে ঘর্ষণ বল তত বেশি হবে। এই বিষয়টাকে অসংরক্ষণশীল বল বলা হয়। ঠিক আছে? তার অসংরক্ষণশীল বলের দুইটা উদাহরণ মনে রাখতে পারো। একটা উদাহরণ হচ্ছে আমাদের এই যে ঘর্ষণ বল, আবার হচ্ছে যে বাতাসের বাধা, ওইটাও হচ্ছে আমাদের অসংরক্ষণশীল বল। ঠিক আছে, বুঝছো? ওকে, এরপর দেখো স্প্রিং নিক্তি দ্বারা কি পরিমাপ করা হয়। এটা অনেকে ভুল করে, ওরা অনেকে ভর তাকায় ফেলে যে একটা স্প্রিং নিক্তি বা একটা ওজন, মানে একটা ইয়ার উপর আমি একটা বস্তু রেখে ওটা পরিমাপ করতেছি, ওটা অ্যাকচুয়ালি কত ভারী বা হালকা। সো ওই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি ওজন বা ওয়েট, ওটা কিন্তু ম্যাস না। তাহলে ওজন পরিমাপ করা হয় আমাদের স্প্রিং নিক্তি থেকে। হ্যাঁ, স্প্রিং নিক্তি দিয়ে আমরা ওজন বা ওয়েট মাপি। এখন ওজনকে কিন্তু আমরা অভিকর্ষজ বল বলতে পারি। এটা কিন্তু আমি ক্লাসে খুব ভালোভাবে ডিসক্রাইব করছিলাম। অভিকর্ষজ বল বলতে পারি বা এফ বলতে পারি। এফ আর ডাব্লিউ কিন্তু একই জিনিস। অভিকর্ষজ বল আর ওজন দুইটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার কি হবে? অভিকর্ষজ বল। ওজন যেহেতু নাই, অভিকর্ষজ বল হবে। হ্যাঁ, নিচের কোন সম্পর্কটি সঠিক? দেখো u is equal to v plus gt, এটা কিন্তু হয় না, v is equal to u plus gt হয়। আবার a is equal to v minus u by t, g is equal to gr square by f। খ নাম্বারটা অ্যান্সার হবে কিভাবে? অভিকর্ষ ত্বরণের সূত্র কি? g is equal to gm by r square। তাহলে আমি যদি g is equal to বের করতে চাই, তাহলে আসে কি gm is equal to gr square, that means g is equal to gr square by m। তাহলে আমাদের খ অ্যান্সার রাজগুপ্তরা মডেল কলেজে আসছে। হ্যাঁ, gr square by m, এটা হচ্ছে আমাদের সঠিক। কোন কণার ভর নাই কিন্তু ভরবেগ আছে? কার? ফোটনের। অলওয়েজ মনে রাখবা, ফোটন কণার ভর নাই কিন্তু ভরবেগ আছে, এটা একটা এক্সেপশনাল কেস। ওকে, 10 গ্রাম ভরের একটি বুলেটকে 500 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে গুলি করা হলো। কি বলছে? 10 গ্রাম ভরের একটি বুলেটকে 500 মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে গুলি করলাম। ওকে, এই 5 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তা ভেদ করে থেমে গেল। ভালো মতো বুঝছো। বলছে বলের মান কত। ঠিক আছে, বলের মান কত বের করতে বলছে। তাহলে 10 গ্রাম ভরের একটা বস্তু, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে ভাইয়া? এম দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এস দেওয়া আছে, থেমে গেল মানে ভি ইজ ইকুয়াল টু 0 বলা আছে। তাহলে বলের মান কত? ঠিক আছে, এটা আমরা কিভাবে বের করবো বলো তো? এটা কিভাবে বের করবো? এটা আমাদের একটা কাঠের তক্তা। তো এই কাঠের তক্তায় কি করছে? এটা হচ্ছে একটা বুলেট মনে করো, এটা মনে করো একটা বুলেটের কালার কি হয়? এই মনে করো একটা বুলেট, এই বুলেটটা 500 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। কত বেগে আসতেছিল? 500 মিটার পার সেকেন্ড বেগে আসতেছিল। বুলেটের ভর দেওয়া আছে 10 গ্রাম। আসলো, এসে 5 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তা ভেদ করে থেমে গেল। তাহলে এটা আমাদের 5 সেন্টিমিটার পুরুত্বর একটা কাঠের তক্তা ছিল, মানে একটি কাঠের তক্তার 5 সেন্টিমিটার ভেদ করছে আর কি, সে এক কথায়। হ্যাঁ, মানে এই যদি ভেদ করে সে মনে করো যে 5 সেন্টিমিটার ভেদ করছে। ঠিক আছে, সুন্দর করে লিখি, 5 সেন্টিমিটার ভেদ করছে।
5 সেন্টিমিটার ভেদ করে সে থেমে গেছে। থেমে যাওয়া মানে হচ্ছে তার v is equal to 0। যদি হয় তাহলে বলছে যে f কত, f কত। f বের করার জন্য তো আমরা সবাই জানি যে f মানে হচ্ছে ma। বুলেটের m জানি, ত্বরণ তো জানি না, ত্বরণ বের করতে হবে। ত্বরণ কোন সূত্র থেকে বের করব ভাইয়া? ত্বরণ বের করব হচ্ছে এই যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, এই সূত্র থেকে আমরা এখন ত্বরণ বের করব। সো v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2as। আমি যদি a বের করতে চাই তাহলে আসবে হচ্ছে আমাদের v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s, নাকি? এই জিনিসটাকে আমি এখানে রেখে দেই, a এর ভ্যালুটা এখন এখানে ইনপুট দিব। সো f ইজ ইকুয়াল টু m ইনটু v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। তাহলে m এর ভ্যালু কত? 10 গ্রাম থেকে আমাকে নিতে হবে 10 কেজিতে, 10 ইনটু 10 ইনভার্স 3। এবার আসো v স্কয়ার, v তো 0 না, কারণ শেষ ব্যক্তি শূন্য। u দেওয়া আছে 500 মিটার পার সেকেন্ড, তার মানে কি 500 স্কয়ার 2 ইনটু s, s কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার ভাইয়া, 5 সেন্টিমিটার মানে 5 ইনটু 10 ইনভার্স 2। 5 সেন্টিমিটার থেকে 5 মিটারে গেল। এই পুরো জিনিসটা আমরা এখন যদি গুণ করি যে 10 ইনটু 10 ইনভার্স 3, হ্যাঁ, ইনটু মাইনাস 500 স্কয়ার ডিভাইডেড বাই 10 ইনটু 10 ইনভার্স 2, হিসাব করলে আসতেছে মাইনাস 2.5 ইনটু 10 ইনভার্স 4। এই যে গ আসতেছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? অ্যান্সার আসতেছে কত? এটা অ্যান্সার আসবে মাইনাস 2.5 ইনটু 10 ইনভার্স 4 এত নিউটন। মাইনাস কেন আসতেছে বলো তো? মাইনাস কেন? কারণ বস্তুটা থেমে যায়, এখানে আমাদের মন্দন কাজ করতেছিল। এই মানে বুলেটটা যখন তক্তা ভেদ করে ভিতরে ঢুকে আস্তে আস্তে সে তো থামে। থামা মানে কি? থামা মানেই হচ্ছে আমাদের মন্দন কাজ করতেছে। মন্দন কাজ করতেছে বিধায় আমাদের বাধা দানকারী বল, এই বলটা মাইনাস আসতেছে, এটা একটা বাধা দানকারী বল হিসেবে কাজ করছে। ওই বুলেটের উপর বাধা দানকারী বল ছিল 2.5 ইনটু 10 ইনভার্স 4 নিউটন। বুঝছো? বুঝছো? বুঝতে পারছো আশা করি, ঠিক আছে। নেক্সট ম্যাথে যাই। রশির সাহায্যে 3 কেজি ভরের একটি বস্তু উপরের দিকে টানা হচ্ছে। হ্যাঁ, রশির সাহায্যে একটা বস্তুকে টানা হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা বস্তু, ঠিক আছে? এই বস্তু হচ্ছে আমরা রশির সাহায্যে, এটা একটা রশি, রশির সাহায্যে একটা কি করছে, একটা বস্তুকে টানা হচ্ছে। এই হচ্ছে একটা বস্তু, তো 3 কেজি এটার ওজন, ঠিক আছে? মানে ভর, এটা ভর হচ্ছে 3 কেজি, উপরের দিকে টানা হচ্ছে। একটি বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে টানা হচ্ছে। এই পার্ট ঠুকে যে এখানে আসবে, এখানে আসবে। যাই হোক, তো একে আমি উপরের দিকে a is equal to 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে টানতেছি। তাহলে আমাকে বলছে রশির টান কত, রশির টান কত। জিনিসটা কিরকম ভাবে হিসাব করবা, যে রশির যেহেতু ওজন আছে, তাহলে রশির ওজনটা নিচের দিকে কাজ করতেছে, w is equal to mg। তো রশিটা যদি মানে রশির সাহায্যে যদি আমি বস্তুটাকে উপরের দিকে উঠাই, আমার পুরো সিস্টেমটা এখন উপরের দিকে রানিং। উপরের দিকে রানিং মানে টি বড় নাকি ডাব্লিউ বড়? অবশ্যই টি বড় ভাইয়া, টি বড়। মানে টি, এখানে আমাদের টি বা যে সুতার টান, রশির টান, সেটা আমাদের অবশ্যই ডব্লিউ থেকে বড় বিধায় আমাদের এই সিস্টেমটা উপরের দিকে রান করতেছে। তাহলে আমি যদি এখন এখান থেকে বলি যে এফ নেট ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এম এ, তাহলে এফ নেটটা হবে আমাদের টি মাইনাস ডব্লিউ, ঠিক আছে? টি মানে আমাদের সুতার টান বা রশির টান, ঠিক আছে? ডব্লিউ ইজ ইকুয়াল টু হবে কি, আমি যদি ডব্লিউটাকে ওই পাশে নিয়ে যাই প্লাস ডব্লিউ মানে আবার এমজি, তাহলে এম কমন নিলে এ প্লাস জি আসতেছে। তাহলে এখান থেকে আমরা যদি হিসাব করি টি ইজ ইকুয়াল টু এম কত, 3 কেজি, এ কত 1 প্লাস 9.8, হিসাব করো 10.8 টু 3, 32.4, 32.4, এই যে ঘ অ্যান্সার 32.4 নিউটন, ঠিক আছে? 32.4 নিউটন, এটা আমাদের অ্যান্সার। ওকে,
ওকে ওকে ওকে, অল ডান। এরপরে একটি বস্তুর জন্য বল সময়ের লেখচিত্র নিচে দেখানো হলো। উপরে লেখচিত্রের ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফলের একক কি? ক্ষেত্রফল একক কি মানে জানো? যখনই এরকম ক্ষেত্রফল টাইপের জিনিস দেখবা না, যে ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফলের মাত্রা কি, ক্ষেত্রফল যখন বের করতে বলবে, তখন তুমি ডাইরেক্ট যে কাজটা করবা এক্স ওয়াই করে দিবা। এক্স অক্ষের যেই জিনিসটা আছে, এক্স অক্ষের দিকে কে কাজ করতেছে? বল। সরি, এক্স অক্ষের দিকে কে কাজ করতেছে? টি। ওয়াই অক্ষের দিকে কে কাজ করতেছে? এফ। তার মানে এই যে এফ আর টি একসাথে গুণ করবা। এখন তুমি সূত্রের সাথে মিলাও, এফ টি কিসের জিনিস? এফ টি কিসের সূত্র? এফ টি ছিল আমাদের ঘাত বলের সূত্র। ঘাত বল হচ্ছে যে, যে আবার কি ডেল পি। এই জিনিসগুলো আমরা জানি না? এই জিনিসগুলো কিন্তু আমরা জানি। তার মানে ক্ষেত্রফলটা কিসের? ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের জে ইজ ইকুয়াল টু এফ টি, বা আমি যাকে ডেল পি বলতে পারি, বা ঘাত বল ভরবেগের পরিবর্তনের সমান। তো ভরবেগ যদি হয়, ভরবেগের একক কি? এমভি। এমভি যদি হিসাব করি একক দিয়ে, তাহলে কি আসে? কেজি মিটার পার সেকেন্ড। এই যে ঘ অ্যান্সার। দেখছো কতটা ইন্টার কানেক্টেড সবকিছু? ফৌজদারহাট ক্যাডেট কলেজে আসছিল, কেজি মিটার পার সেকেন্ড। তার মানে যখন তুমি এরকম ক্ষেত্রফল জিনিসপত্র দেখবে লেখচিত্র থেকে, এক্স অক্ষ ওয়াই অক্ষে যে কম্পোনেন্ট গুলো আছে গুণ করবা, গুণ করে সূত্র মিলাবা। ওকে, বুঝতে পারছো আশা করি। এরপরে 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে উপরের গ্রাফের রৈখিক ভরবেগের পরিবর্তন কত? রৈখিক ভরবেগ মানে কি? রৈখিক ভরবেগই হচ্ছে আমাদের পি ইজ ইকুয়াল টু এমভি। পি ইজ ইকুয়াল টু এমভি, এটা আমাদের রৈখিক ভরবেগ। এই ভরবেগ দিয়ে কাজ করতে হবে। তো আমি ফার্স্টে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে হিসাব করব। 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমি এখন আগে হিসাব করব। হ্যাঁ, তাহলে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে আসো। 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমরা যদি রৈখিক ভরবেগটা হিসাব করি, পি ইজ ইকুয়াল টু এমভি। এমভি দ্যাট ইজ আমাদের কি? এফটি, তাই না? এফটি। তাহলে এফটি কত আসে? এফ আসতেছে আমাদের -2, টি আসতেছে ভাইয়া 2 সেকেন্ড। তাহলে কি আসে? -4 নিউটন সেকেন্ড আসতেছে। আবার 2 থেকে 6 সেকেন্ডের মধ্যে, 2 থেকে 6 সেকেন্ডের মধ্যে যদি আমি বলি যে ডেল পি ইজ ইকুয়াল টু কি আসতেছে? এফ টি, এফ ডেল টি। আচ্ছা, এখানে ডেল টি দাও তো, ডেল টি দাও। ওকে, তাহলে 2 থেকে 6 সেকেন্ডের মধ্যে যদি হিসাব করো, 2 থেকে 6 সেকেন্ডের মধ্যে আমাদের কি 1 কাজ করতেছে না? এই যে এই লাইনটা কত? এফ এর 1 নিউটনে কাজ করতেছে। দ্যাট মিন্স 1 ইন্টু 2 থেকে 6 সেকেন্ডের মধ্যে কত সেকেন্ড সময় পার্থক্য আসে? 4। এই যে 4 নিউটন সেকেন্ড, এখানেও নিউটন সেকেন্ড। এবারে আসো 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে, 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? 6 থেকে 7 সেকেন্ড, 6 থেকে 7 সেকেন্ডে আমরা যদি ডেল পি বের করতে চাই, ডেল পি হচ্ছে আমাদের এফ ডেল টি। এফ কত? -1, -1। টি কত? টি হচ্ছে 1 সেকেন্ড। তাহলে কি আসে? -1 নিউটন সেকেন্ড। আর 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে, 7 থেকে 8 সেকেন্ডে কি আসতেছে? 7 থেকে 8 সেকেন্ডে আসতেছে আমাদের ডেল পি ইজ ইকুয়াল টু এফ ডেল টি। এফ ডেল টি, এফ হচ্ছে আমাদের এবার 1, আবার হচ্ছে 1, এই যে 1, এই যে 1, ঠিক আছে? 1। আর ডেল টি কত? ডেল টি হচ্ছে আমাদের 1 সেকেন্ড, 7, 8 - 7, 1 সেকেন্ডে। তাহলে কি আসতেছে? 1 নিউটন সেকেন্ড। ঠিক আছে? তাহলে আমি যদি এখন রৈখিক ভরবেগের পরিবর্তন বের করতে চাই, তাহলে কিভাবে করবো? আমি সবগুলোকে দিয়ে দিই 1 2 3 4। তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তন যদি আমি বের করতে চাই, তাহলে রৈখিক ভরবেগের পরিবর্তন ডেল পি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের p1 মাইনাস p2 মাইনাস p3 মাইনাস p4। সবগুলো ধরে ধরে খালি বীজগাণিতিক যোগ করব, বিয়োগ করব। -4 -4 +1 -1, তাহলে আমাদের কত আসতেছে? -4 4 -4। আচ্ছা, আমি যদি এভাবে করি, ওয়েট, পিছন থেকে আসি, p4 -p3 -p2 -p1। এখান থেকে আসে আমাদের কি 1 -1 -4 +4। তাহলে কত আসে? 1 +1 -4 +4। আমি আগে উল্টা লিখছিলাম, +4 -4 কাটা, বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে 2। বাকি থাকে হচ্ছে আমাদের 2 কেজি
মিটার পার সেকেন্ড, বা এটাকে আমি 2 নিউটন সেকেন্ডও বলতে পারি। অ্যান্সার আমার 2 কই। क्या गलत किया मैंने, ঠিক করলাম না ভুল করলাম? 2 কাহা সে কাহা, 2 কাহা, 2 কোথায় ভাইয়া? আমি যদি একটু 2 2 2 2 2 2 কোথায় আছে? 93। ও আমি তো কি বের করতেছি? ও অ্যাপোলোজাইজ, আমি কেন মাইনাস করতেছি ভাইয়া? কেন মাইনাস করতেছি? প্লাস হবে। রৈখিক ভরবেগের পর মাইনাস করতেছি পরিবর্তন ভেবে। একটা জিনিস ফিল করো, মাথা ঘুরে গেছে। আচ্ছা দেখো, এই যে জে ইজ ইকুয়াল টু এফ টি না, জে ইজ ইকুয়াল টু এফ টি না, বা এফ ডেল ডি, তো এফ ডেল টিকে আমি আবার কি বলছি? ভরবেগের পরিবর্তন। তাহলে আমি যদি এই সবগুলা গ্রাফের ক্ষেত্রফল, সবগুলা গ্রাফের ক্ষেত্রফলই তো আমাদের ঘাত বল বা ভরবেগের পরিবর্তন, আমি যদি সবগুলা গ্রাফের ক্ষেত্রফল যদি একসাথে বাইর করে এরপরে যোগ করি, তাইলে তো আমি রৈখিক টোটাল রৈখিক ভরবেগের পরিবর্তন পাবো। ভরবেগের পরিবর্তন সবগুলো তো ভরবেগের পরিবর্তনই, ছোট ছোট করে সবগুলোকে একসাথে যোগ করলে তো আমি টোটাল রৈখিক ভরবেগের পরিবর্তন পাবো। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আমার সবগুলোকে যোগ করতে হবে, আমি ভরবেগের পরিবর্তন দিয়ে আমি বিয়োগ করতেছিলাম। তাহলে এখানে হবে P1 P2 P3 P4, ঠিক আছে? আচ্ছা তাহলে আমাদের এখান থেকে পাচ্ছি 4 প্লাস 4 প্লাস 1 মাইনাস 1, তাহলে এই যে 0 আসবে অ্যান্সার, 0 অ্যান্সার। ব্যাপারটা তোমরা বুঝছো কি না? মানে ভরবেগের পরিবর্তন বলছে না, এই যে রৈখিক ভরবেগের পরিবর্তন বের করো। এখন মানে জিনিসটা এভাবে বুঝতে হবে, রৈখিক ভরবেগের পরিবর্তন যে বলছে, রৈখিক ভরবেগের এই যে পরিবর্তন যে বলছে, রৈখিক ভরবেগের পরিবর্তন মানে কি? আমরা এখানে যে গ্রাফটা দেখতেছি, এই গ্রাফের যে এই পার্টটুকু, এই পোর্শন, এই পোর্শন, এই পোর্শন সবগুলোই তো রৈখিক ভরবেগের পরিবর্তনই। কেন? কারণ এই যে এফ টি মানে কি? এফ গুণ টি মানে কি? ঘাত বল। ঘাত বল তো ভরবেগের পরিবর্তনের সমান, তাহলে ভরবেগের পরিবর্তন আমার আলটিমেটলি সবগুলো। তাহলে যে এটা একটা ভরবেগের পরিবর্তন, এটা ভরবেগের পরিবর্তন, এটা ভরবেগের পরিবর্তন, এটা ভরবেগের পরিবর্তন। আমাকে বলছে এই 0 থেকে 8 সেকেন্ডের 0 থেকে 8 সেকেন্ডের মধ্যে, যে 8 সেকেন্ডের মধ্যে রৈখিক ভরবেগের পরিবর্তন কত, মানে যোগ করতে হবে আমার সবগুলো একসাথে, সাম করে দিতে হবে। বিয়োগ করলে তো হইলো না, বিয়োগ করলে তো কি হইলো? আমি যেটা ফার্স্টে করছিলাম, বিয়োগ করা হবে না, এটা হচ্ছে সবগুলো একসাথে যোগ করতে হবে। সবগুলো একসাথে যোগ করলেই তুমি পুরো সময়টার জন্য 0 থেকে 8 সেকেন্ড সময়ের মধ্যে টোটাল যে ভরবেগের পরিবর্তন সেটা বের করতে পারবা। তো সবগুলো আমাকে যোগ করতে হবে আলটিমেটলি, বুঝছো? যোগ করলে আমি ভরবেগের পরিবর্তন মানেই না যে তোমাকে বিয়োগ করে দেখাইতে হবে। পরিবর্তন মানে হচ্ছে এগুলো তো সবগুলো একটা পরিবর্তন, সবগুলোই তো এক একটা পরিবর্তন। এটা একটা ভরবেগের পরিবর্তন, এখানে আমি পাইছি -4, এখান থেকে পাইছি শুধু 4, এখান থেকে পাইছি -1, এখান থেকে পাইছি 1। তার মানে সবগুলাই তো পরিবর্তন, সবগুলা পরিবর্তন, টোটাল পরিবর্তন যদি আমি যোগ করি, তাহলে ওইটাই আমার কাছে কিন্তু অ্যান্সার হিসেবে চাইছে, যে রৈখিক ভরবেগের পরিবর্তন এই টোটাল 0 থেকে 8 সেকেন্ড সময়ের মধ্যে কত। তো সবকিছু যোগ করে দিলাম, পাইলাম কত? 0। ঠিক আছে, তাহলে 0 হচ্ছে আমাদের অ্যান্সার। কোন টেবিলকে 25 ডিগ্রি কোণে কাত করলে টেবিলের গতি ঘর্ষণ সহ কত? এটা তো সহজ, মিউ ইজ ইকুয়াল টু tan থিটা। tan 25 ডিগ্রি, tan 25 ডিগ্রি, থিটার জায়গায় 25 ডিগ্রি বসাবা, তাহলে দেখো tan 25 ডিগ্রি কত? tan 25, 0.466 আসবে, ঠিক আছে? 0.466 আসবে। tan 25, ক্যালকুলেটরে কি হইলো ভাইয়া? যাক 0.46 এর অ্যান্সার, ঠিক আছে? আমি ক্যালকুলেটর ঠিক করে, ক্যালকুলেটরে কি হইলো? সেট আপ, হোয়াটএভার, 0.466 আসছে, ঠিক আছে? 0.466 এটা হচ্ছে অ্যান্সার।
শেষ, আমাদের আর নাই। এই যে 42টা করলাম না, 42টাই আমাদের স্লাইডে ছিল, ঠিক আছে? এই 42টাই আমাদের স্লাইডে ছিল, 42টাই হচ্ছে আমাদের স্লাইডে ছিল। তাহলে আমরা টোটাল 42টা এমসিকিউ পড়লাম না ভাইয়া? আমরা যে টোটাল 42টা এমসিকিউ পড়লাম, এই 42টা এমসিকিউ হচ্ছে আমাদের আজকের ক্লাসের ম্যাটেরিয়াল ছিল। তাহলে এই যে ওয়ান শট এমসিকিউ মানে কি? ওয়ান শট এমসিকিউ মানে এমন না যে আমি 300-400টা এমসিকিউ বল থেকে বের করে দিব তোমাদেরকে। জিনিসটা হচ্ছে 42টা এমসিকিউ পড়বো, এই 42টা এমসিকিউ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আলাদা আলাদা কনসেপ্ট করে আর কি, ঠিক আছে, টাইপ ওয়াইজ। সো তোমরা যারা ক্লাসটা দেখলা, আশা করি ক্লাসটা ভালো হয়েছে, তোমাদের কাছে ভালো লাগছে, আমার কাছেও ভালো লাগছে ক্লাসটা করে। তোমাদেরকে বেশ কিছু কনসেপ্ট দিতে পারলাম, এবং আমরা যে থিওরি পড়ছিলাম, থিওরির সাথে তুমি দেখো থিওরির টপিকগুলোর সাথে কিন্তু আমাদের আজকের যে স্লাইডগুলো আমরা পাইলাম 42টা অঙ্ক এমসিকিউর, এগুলো কিন্তু অ্যালাইন করে, মানে কি বলে, মানে কোরিলেটেড সবগুলা, ঠিক আছে? সো আমাদের কিন্তু এমসিকিউ শেষ, ওয়ান শট, আমাদের ওয়ান শট এমসিকিউ শেষ। আর আমাদের যে ওয়ান শট সিকিউ, সেই ক্লাসটা কিন্তু আপলোড করা হয় নাই। আমি তোমাদের এখানে লেকচার 6 লেখা রাখছি, বাট লেকচার 6টা আমি আগেই ক্লাসটা আপলোড করে ফেললাম। তো লেকচার নাম্বার 5-এ তোমরা হচ্ছে সিকিউটা পাবা, মানে তোমরা আপলোড করা হবে আগে সিকিউটা, এরপরে তোমরা এমসিকিউটা পাবা। তো সিকিউ ক্লাসটা শুট করব, তো এমসিকিউ ক্লাসটা কেমন লাগছে সেটা জানাবা, সিকিউ ক্লাসটাও কেমন লাগছে সেটা জানাবা। যদি ভিতরে কোনো ভুলভ্রান্তি করে থাকে সেটা কমেন্টে জানাবা। আর এমনিতে ক্লাস করতে গেলে তো ছোটখাটো দু একটা ভুল হয়, ওটা তো কনসিডারেবল, তাই না? মানে ক্যালকুলেশন, তারপরে হচ্ছে গিয়ে মানে একটা ধারে ম্যাথ করতে করতে সারাদিনই তো তোমাদের ক্লাস নিচ্ছি, 26 ব্যাচের পরীক্ষা চলতেছে, ওদের জন্য ক্লাস ছাড়া, তোমাদের জন্য ক্লাস ছাড়া মাথা ব্যথা সব আউট হয়ে যায় একদম, ঠিক আছে? কোথ থেকে কি হিসাব করি কিছু বুঝি না। তো তোমাদের জন্য এই যে দেখো, তোমাদের জন্য প্লেলিস্টটা অলমোস্ট রেডি, জাস্ট একটা সিকিউ ক্লাস আপলোড দিলে কিন্তু তোমাদের জন্য হয়ে যাচ্ছে। আর এমসিকিউ ক্লাসটা আমি আপলোড দিয়ে দিব আজকে, হচ্ছে গিয়ে তোমাদের আজকে রাত 10টার মধ্যে আপলোডেড হয়ে যাবে। আমাদের ক্লাসে কয়টা বাজে? ও 10:30 বেজে গেছে, তাহলে 11টার মধ্যে আমি এটা আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, তো সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো, এবং এরপরে আমাদের যে চ্যাপ্টারটা শুরু হবে সেটা হবে কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি শেষে মানে সেম স্টাইলে থিওরি হবে আগে, এরপরে এমসিকিউ সিকিউ শেষ করব, তারপরে কাজ ক্ষমতা শক্তির পরে আমরা চলে যাব হচ্ছে চলতরিৎ চ্যাপ্টারে। চলতরিতের আমরা এরকম একটা স্পেশাল ক্লাস তোমাদের জন্য হয়তোবা 5টা লেকচারে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো টিল দেন সবাই ভালো থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো মতো পড়াশোনা করবে।